হারিয়ে গেছে কোচিশে মুখখানি। আজ অনুষ্ঠান শুরু করতে গিয়ে বারবার সত্যেন দত্তের এই শব্দগুলো মনে পড়ছে। আজকের অনুষ্ঠানটা করতে হচ্ছে ওই 6 মাসের অঙ্কিত, 8 মাসের অস্মিতা, 6 বছরের অনুষ্কা আর 9 বছরের অর্ণবের জন্য। বেআইনি বাজির অভিশাপে যাদের শৈশবটা শুরু হতে না হতেই একেবারে শেষ হয়ে গেল, সেই যন্ত্রণা থেকেই আজ প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গ থেকে গুজরাট, কয়েক ঘন্টার ব্যবধানে 2 রাজ্যে বেআইনি বাজিতে মৃত্যু মিছিল। ঢোলাহাটের বিস্ফোরণে মৃত্যু 8 জনের। গুজরাটে বাজির গুদামে ঝলসে মৃত্যু 18 জন শ্রমিকের। এটাই কি পূর্বের এগিয়ে বাংলা আর পশ্চিমের গুজরাট মডেলের নমুনা? এই প্রশ্ন তুলতেই হবে। দ্বিতীয় প্রশ্ন, 3 বছর আগেও গ্রেফতার হয়েছিলেন ঢোলাহাটের বেআইনি বাজি কারখানার মালিক। জামিন পাওয়ার পরেও রমরমিয়ে চালাচ্ছিলেন বেআইনি কারবার। মাসোহারা নিত পুলিশ, অভিযোগ কারখানা মালিকের আত্মীয়। তবে কি পুলিশের একাংশের মদতেই চলছিল এই বেআইনি ব্যবসা? তৃতীয় প্রশ্ন, ঢোলাহাটে মজুদ বাজি বিস্ফোরণে শেষ হয়ে গেল গোটা একটা পরিবার। মৃত 8 জনের মধ্যে রয়েছে 6 মাস, 8 মাস ও 6 বছরের 3 শিশুও। খাদিকুল, দত্তপুকুর, কল্যাণী, ডায়মন্ড হারবার থেকে ঢোলাহাট। আর কত মানুষের মৃত্যু হলে ঘুম ভাঙবে প্রশাসন? চতুর্থ প্রশ্ন, রামনবমীকে সামনে রেখে লাগাতার হিন্দুত্ব অস্ত্রে শান বিজেপি। রামনবমীর দিনই পাল্টা পথে নামছে তৃণমূল। মুখ্যমন্ত্রী রেড রোডের মন্তব্যের পাল্টা হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার হুঙ্কার শুভেন্দু অধিকারী। ধর্মের নৌকোয় চেপেই 26-এর ভোট বৈতরণী পেরোতে চাইছে দুপক্ষ। পঞ্চম প্রশ্ন, দুজনের সম্পর্কের শৈত্য নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ঈদের অনুষ্ঠানে ববি হাকিমের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি 26-এর ভোটের 1 বছর আগে তৃণমূলের অন্দরে এক নতুন সমীকরণ? তবে শুরুতেই আজ দেখাবো বাংলা থেকে গুজরাট, ফের বেআইনি বাজিতে মৃত্যু মিছিল, একবার বারবার। কয়েক ঘন্টার অন্তরে পশ্চিমবঙ্গ থেকে গুজরাট, 2 রাজ্যে বেআইনি বাজি বিস্ফোরণে মৃত্যু মিছিল। ছিন্ন ভিন্ন হয়ে গেল পুরুষ, শিশু, মহিলার দেহ। গুজরাটের বনসকাঁথা আর পশ্চিমবঙ্গের পাথর প্রতিমা। 2150 কিলোমিটারের দূরত্ব ঘুচে গেল স্বজনহারাদের বুক ফাটা কান্নায়। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বণিক বাড়ি, সেই বাড়ির একেবারে অ্যাসবেস্টাসের ছাদ ওপর থেকে ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত ঘর কিন্তু ঝলসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির দেয়াল একেবারে পুড়ে কালো হয়ে গিয়েছে। আগে থেকে জানি এখানে বম তৈরি হয়, বাজি তৈরি হয়, এটা প্রায় 8-10 বছর থেকে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার 3য় খেরি গ্রামে বণিক পরিবারের বাড়ির এখন এই দশা। 2 ভাই বাজির ব্যবসা করতেন। 11 জনের পরিবারের 8 জনই শেষ হয়ে গেছে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির পিলার পর্যন্ত ভেঙে হেলে পড়েছে। এটাই হচ্ছে এই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। পরপর 2টি ঘর রয়েছে। এখানে কাঁচামাল মজুত করা রয়েছে প্রচুর পরিমাণে। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান বাজি তৈরির সরঞ্জাম, এখানে বাজির পরিমাপ করার জন্য নানান মাপের হাতা রাখা রয়েছে, নানান মাপের বিভিন্ন পাত্র রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজি তৈরির কাঁচামাল এই বস্তার মধ্যে এখানে মজুত রয়েছে। পরপর প্যাকেটে করে বাজি তৈরির নানান কাঁচামাল এখানে রাখা আছে এবং এখানে তারই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যাগের ভেতরে সেখানেও একই রকম বাজি তৈরির কাঁচামাল। এখানে একটি বড় বস্তা চোখে পড়ছে। সেখানে সম্ভবত এখানে কাঠকয়লা এবং অন্যান্য সোরা, গন্ধক এই জাতীয় জিনিসপত্র পরপর বাক্সে রাখা রয়েছে। এখানে পরপর অসংখ্য বস্তা, অ্যাসবেস্টাসের একটা ছাউনি, আর এই ঘরের মধ্যে 2টো সুবিশাল ট্রাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ট্রাঙ্কগুলি খোলা অবস্থায়। বম তৈরি তো অনেকদিন ধরে, আমি এখানে এসেছি ধর 10 বছর, তখন আমি দেখে যাচ্ছি ওরা সব রকম তৈরি করতো, মানে চকলেট, পেটো, মানে গাছ বম যেগুলো হয়। পশ্চিমবঙ্গের মতোই মজুদ বাজিতে বিস্ফোরণে গুজরাটে প্রাণ গেল 18 জনের। দক্ষিণ 24 পরগনার মতো গুজরাতেও নিহতের তালিকায় রয়েছে শিশু, মহিলারা। বনসকাঁথার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের মৃতদের মধ্যে রয়েছে 5 বছরের 2 শিশু, 8 ও 11 বছরের 2 বালিকা, 20 ও 25 বছরের 2 তরুণী। মৃত্যু হয়েছে 50 বছরের এক বধূরও।
বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে গুদামঘর। विस्फोट इतना प्रचंड था कि विस्फोट के साथ ही पूरा आरसीसी स्लैब एक साथ नीचे बैठ गया। পশ্চিমবঙ্গ থেকে গুজরাট, প্রশ্ন একটাই, পুলিশ প্রশাসন কি করছিল? কাদের মদতে বেআইনি বাজির ব্যবসার রমরমা? পশ্চিমবঙ্গের তৃণমূল কিংবা গুজরাটের বিজেপি সরকার? প্রাণহানির দায় কি কেউ নেবে? পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনৈতিক স্লোগান যাই বলুক, সময়ের সঙ্গে সঙ্গে কি আদৌ এগোচ্ছি আমরা? আদৌ এগোচ্ছে 2025-এর ভারতবর্ষ? খুব ভেবেচিন্তে এই প্রশ্ন তুলছি, তার কারণ কয়েক ঘন্টার ব্যবধানে 2200 কিলোমিটার দূরে এই পশ্চিমবঙ্গ এবং গুজরাটে বেআইনি বাজির বিস্ফোরণে একজন দুজন নন, 26 জন মানুষের ঝলসে মৃত্যু হলো। গুজরাটে 18 জন, পশ্চিমবঙ্গে 8 জন, তার মধ্যে 3টে শিশুও রয়েছে। লক্ষ্য করুন, শুধু গত 3 মাসে এ রাজ্যেই 3টে ভয়াবহ ঘটনা ঘটেছে। এ রাজ্যেই মারা গেছেন 15 জন। প্রত্যেকবার সেই প্রতিশ্রুতির বন্যা, লাইসেন্সের গল্প, বাজি ক্লাস্টারের গল্প, শীর্ষ আমলাদের কমিটি। দিনের শেষে নিটফল সেই শূন্য, আবার মৃত্যু মিছিল। পশ্চিমবঙ্গ বলুন কিংবা গুজরাট, এগোয় না কিছুই। আর এক্ষুনি হয়তো স্টুডিওতে কোন রাজ্য বেশি খারাপ, গুজরাট না পশ্চিমবঙ্গ, এই তরজা শুনতে চলেছি আমরা। জানি না, আজকে আমার শুরুর বক্তা পরিবেশবিদ নব দত্ত। আমার কাছে পরিষ্কার নবদার কাছে প্রশ্ন থাকবে যে এত আইন, এত রায়, এত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ, তারপরেও মৃত্যু মিছিল আমাদের এই রাজ্যে বা এই দেশে, গুজরাটে হতে পারে বা পশ্চিমবঙ্গে, থামে না। আমি বলছি যে 20 ঘন্টার মধ্যে 26 জনের মৃত্যু হলো দেশের 2 প্রান্তে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। 2200 কিলোমিটার দূর হতে পারে, কিন্তু চরিত্র এক। পেছনের দিকে কি দ্রুত এগিয়ে চলেছি আমরা? নবদার সময় শুরু এখন। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন, উত্তরটা হচ্ছে এটাই যে 2018 সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সারা দেশেই বাজিকে সবুজ বাজি হতে হবে এবং তার বিভিন্ন ধরনের লাইসেন্স পেসো থেকে, নিরি থেকে তার অনুমোদন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের নিয়ম মেনে এই বাজি সাধারণভাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ যদি আমরা মানি, তাহলে বছরে 365 দিনের মধ্যে মাত্র 6 ঘন্টা 35 মিনিটের সময় বাজিটা ফাটাতে পারবেন আপনি। কোনো ব্যবসায়ীর পক্ষে, কোনো বিনিয়োগকারীর পক্ষে এটা লাভজনক ব্যবসায়ী নয় একদম। তাহলে এখানে কি হয়? গোটা ব্যবস্থার মধ্যেই রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে বেআইনি। সেটা গুজরাটের ক্ষেত্রে সত্য। আপনি যদি গত 1 মাস 2 মাসে দেখেন, অর্থাৎ এই যে বাসন্তী পুজো উপলক্ষে বাজি জমা হচ্ছে, এই বিষয়টাই বেআইনি। সব বেআইনি, মানে বেআইনি এই অর্থে যে বাজি ফাটাতে পারবেন না। ঠিক ঠিক, একদম। আপনাকে তো নির্দেশ দিয়ে দিয়েছে একদম, যে কালী পুজোয় 2 ঘন্টা বাজাতে পারবেন আপনি, ছট পুজোয় 2 ঘন্টা, এবং এগুলো নির্দেশ সারা দেশের জন্য, এমন নয় যে পশ্চিমবঙ্গের জন্য। 31শে ডিসেম্বর 35 মিনিট। ফলে এই তো হচ্ছে সাধারণভাবে নিয়ম, 11:55 থেকে 12:30 31শে ডিসেম্বর। কিন্তু এই নিয়মটা কি মানছে কেউ? মানছে না তো। না ব্যবসায়ীরা যারা বিপণন করছে অর্থাৎ বিক্রি করছে তারা মানছেন, অথবা যারা উৎপাদন করছে তারা মানছেন, অথবা যারা মজুত করছেন তারা মানছেন, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ফাটাচ্ছেন তারা মানছেন। এই গোটা ব্যবস্থার মধ্যেই রয়েছে একটা বেআইনি চক্র, এবং তার ফলে ঘটনা ঘটছে। এখন সারা ভারতবর্ষেই এই দুর্ঘটনা ঘটছে। একবারও কি কারণ মনে হচ্ছে না যে ভারতবর্ষে বহু কারখানা আছে, বহু শিল্প আছে, বহু এক্সপ্লোসিভ নিয়ে কাজ হয়, বিভিন্ন ধরনের শিল্প আছে, বাজি শিল্পেই এত দুর্ঘটনা ঘটছে কেন সারা দেশে? এবং সাম্প্রতিক সময় যদি দেখেন, পুরীতে দুর্ঘটনা ঘটেছে গত 2-3 মাসের মধ্যে, শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতে। একদম। পশ্চিমবঙ্গে এবং নবদা ভাবুন, মানে আমি বলছি যে অ্যালার্ম কলটা কারুর কানেই বাজছে না। তার কারণ আজকে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম নির্বিকার কণ্ঠে বলতে যে ওটা বেআইনি ব্যবসা চলছিল। নির্বিকার। তার জন্য কটারে রয়েছে, তার জন্য দায় কি সরকার নেবে? না, গুজরাটের মন্ত্রী তবু বলেছেন যে ওটা বেআইনি। আমাদের এখানে পুলিশ অফিসার যিনি সাক্ষাৎ আপনার দিচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন, তিনি একবারও এটা বললেন না। আমার বক্তব্য ভিন্ন। আমার বক্তব্য অন্য ভারতবর্ষের অন্য রাজ্যে আইনি বেআইনি যা হচ্ছে সেটা কন্ডেম করার মতো, সেটা অবশ্যই সমালোচনা করা যায়, নিন্দা করা যায় একদম। কিন্তু পশ্চিমবঙ্গে কথা ছিল যে 2023 সালের 5ই আগস্ট যারা মিটিং করলেন চিফ সেক্রেটারির নেতৃত্বে 7 জন সেক্রেটারি, সেখানে সিদ্ধান্ত হয়েছিল 5556টা বেআইনি কারখানা, উৎপাদন, বিক্রয় এবং মজুতের জন্য ব্যবস্থা রয়েছে। সেই সংস্থাগুলোর বিরুদ্ধে 15 দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে, এবং সমস্ত ডিএমএসপিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা 15 দিনের মধ্যে বেআইনি বাজি কোথায় কত মজুদ আছে সেটাকে ধরে জানাবে। এটা শুধু মিটিং, নবান্নর মিটিং নয়, এটা নিয়ে চিফ সেক্রেটারি উড়ে গেলেন এনজিটিতে
এনজিডিতে গিয়ে তিনি এটা প্লেস করলেন, করে বললেন আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। আরও একটি জিনিস আমি সুমন আপনাকে বলি, যে আমাদের সরকার অনেক দূর এগিয়ে গেল। ক্লাস্টার শুধু নয়, এটাকে একটা শিল্প বাণিজ্য বানাবার জন্য তারা একটা স্কিম বিধানসভায় আনলেন, শুধু তাই নয়, সেটা গেজেট নোটিফিকেশন হয়ে গেল 2023 সালের নভেম্বর মাসে। সেখানে পরিষ্কার বলা হলো যে এই যে গ্রিন ক্র্যাকার্সের যে স্কিম, মিডিয়াম ব্যবসা, এটার ভিত্তিতে তার অনুমোদন নিতে গেলে কি কি করতে হবে, এবং এখানে নিরি যাতে টেস্ট করবে তার জন্য হলদিয়াতে একটা টেস্টিং সেন্টার খোলা হলো। আপনি জানেন যে যেদিন থেকে 2023 সালের এই টেস্টিং ইউনিটটা খোলা হলো, মানে টেস্টিং এর জন্য ব্যবস্থাপনা করলেন, পরিবেশ দপ্তরের টাকায় করলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত ওখানে একটা বাজিও টেস্ট হয়নি। এটা সবুজ বাজি কি সবুজ বাজি নয়। ফলে এই গোটা বিষয়টা একদিকে চলছে, একদিকে একটা কাঠামো তৈরি হচ্ছে, বলার চেষ্টা হচ্ছে বাজি শিল্প, বাজি কর্মসংস্থান দেবে, ইত্যাদি ইত্যাদি। আমরা বারবার বলেছি, তুমি যাদের নিয়ে এটা করতে চাইছো তারা সবাই হচ্ছে বেআইনির পক্ষে। একটা গমকল বা একটা মিষ্টির দোকান করতে গেলেও আপনাকে হেলথ লাইসেন্স নিতে হয়, আপনাকে পলিউশন সার্টিফিকেট নিতে হয়। আর আপনার এখানে কি হচ্ছে, এখানে বলছে ট্রেড লাইসেন্স নিয়ে নাকি একটা ব্যবসা চলছে। একদম, আমি ঠিক এই পার্টে আসবো, নবদার কাছে আসবো। আইন কি এবং কারা কারা তখন সেই সময় কি বলেছিলেন সমস্ত আপনাদের সামনে রাখবো। নবদা যা বলছেন তাতে একেবারে স্পষ্ট মনে হচ্ছে যে প্লেইং টু দ্য গ্যালারি চলছে, সব পক্ষে প্লেইং টু দ্য গ্যালারি। আমি ঠিক এইখান থেকে পরের প্রতিবেদনে আসবো, যেটা আপনি বিস্মিত হবেন। এই আজকে মালিক চন্দ্রকান্ত বণিক এবং তার ভাইকে অপরাধমূলক ষড়যন্ত্র, খুনের চেষ্টা ইত্যাদি ইত্যাদি ধারা দিয়ে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পর 8 জন মানুষের, 3টে শিশুসহ মৃত্যু হওয়ার পর আমি বলছি, অথচ পুলিশের ভূমিকা সব থেকে বেশি প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। তার কারণ এই চন্দ্রকান্ত বণিক, তাকে এর আগে বেআইনি বাজি শুদ্ধ গ্রেফতার করেছিল আমাদেরই রাজ্যের পুলিশ, তাকে ছেড়ে দেয়া হয় এবং তারপর শোনা যায় শুধু মজুত নয়, সে বাজি মানে পুলিশ ছেড়ে দেওয়ার পর তৈরিও করতে শুরু করে। আর ঠিক এইখানে বিস্ময়কর অভিযোগ করেছেন তাদেরই এক আত্মীয়, বলছেন যে জামিনে ছাড়া পেয়ে অবৈধ কারবারে যুক্ত হন এবং আত্মীয়ের দাবি যে পুলিশও নাকি এই বাজি কারখানা থেকে টাকা তুলত। পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। আবার সেই মজুদ বাজিতে বিভৎস বিস্ফোরণ, ফের মৃত্যু মিছিল, আতঙ্ক, ভয়, বুক ফাটা আর্তনাদ। বিস্ফোরণের পরের দিনও মাঠে আলপথে চাষের জমিতে পড়ে আছে বাজি বারুদে ঠাসা বস্তা। যে জায়গায় বাজিতে গতকালকে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল, বাড়িতে 8 জনের মৃত্যু হয়, তার থেকে বাড়ি থেকে কিছুটা দূরে এই রকমভাবে খড় চাপা দেওয়া অবস্থা, একটা বড় বস্তা, বোমা বলে অনুমান করছে হচ্ছে স্থানীয়রা, এবং সেই মতো বোমা এখানে চাপা দিয়ে রাখা রয়েছে। আর এসবের মধ্যেই ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। বিস্ফোরক দাবি করেছেন বণিক পরিবারের আত্মীয়। পুলিশ অবশ্যই জানতো, পুলিশ সবসময় আসতো, এত বড় ব্যবসা পুলিশ জানতো না? পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। পুলিশ এখানে দায়িত্ব, এখানে পুলিশ দায়ী, কারণ পুলিশের নাকে ঢোকায় এখানে হচ্ছে, পুলিশ এখানে দায়ী। পুলিশ কি তাহলে বেআইনি বাজি মজুত ও বাজি তৈরির কথা জেনেও চুপ করেছিল? অভিযোগ যে কেউ করতে পারেন, কারোর বিরুদ্ধে নিশ্চয়ই সেটার সত্যতা নিশ্চয়ই যাচাই করে দেখা হবে। দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের 3য় খেরি গ্রাম থেকে মিলন মোড় পুলিশ ফাঁড়ির দূরত্ব 3 কিলোমিটার, আর ঢোলাহাট থানা থেকে দূরত্ব 12 কিলোমিটার। স্থানীয় প্রশাসন, নেতা মন্ত্রী সবাই যুক্ত আছে, যুক্ত না থাকলে 11 বছর ধরে ব্যবসা চলতো। পুলিশ সব জানে, সবাই সব জানে। চন্দ্রনাথ বণিক আগে একবার বাজি সহ গ্রেফতার হলেও পরে জামিন পেয়ে যান। স্থানীয়দের অভিযোগ, তারপর আরো ফুলে ফেপে ওঠে তার ব্যবসা। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। না, ও করবে না, ও তো সমিত জানার ব্যাপার লোক, টিএমসি। আমরা বারবার তো উপর মহল তো কাগজ জমা দিয়েছি বারণ করতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। আমি ওর বাড়িতে যে ম্যানুফ্যাকচারিং হয়, আমি ওই কালকের কি জানলাম। যদি কোনো হিম্মত থাকে, কারো যদি থাকে কোনো রেকর্ড যে সমীর বাবুকে এটা করা হয়েছিল, বলেছিলাম, সমীর বাবু ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন, আমি সেই হিম্মতওয়ালা লোকটাকে আমি দেখতে চাই। চন্দ্রনাথ বণিকের ধরা পড়া, জামিন পাওয়া, তারপর আরো বড় আকারে ব্যবসা ফাঁদার এই গল্প সামনে আসার পর অনেকের মনে পড়ে যাচ্ছে 2023 সালের মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের কথা। মূল অভিযুক্ত ভানু বাগের কথা। 1995 সালে বিস্ফোরণে মৃত্যু হয় তার ভাই বিষ্ণুপদ বাগ ওরফে
বাদলের। বন্ধ হয়ে যায় ভানুর বেআইনি বাজির কারবার। কিন্তু 2018 সাল থেকে পাকাপাকিভাবে বাজির কারখানায় তৈরি করে ফেলেন ভানু। রমরমিয়ে চলতে থাকে ব্যবসা। তারপর 2023 সালে সেখানেই বিস্ফোরণের মৃত্যুর ঢল নামে। কার্যত সেই একই ছবি ধরা পড়ল পাথর প্রতিমাতেও। হিন্দোল দে, সন্দীপ সরকার ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেকে লাইসেন্স করছেন। আমি বলছি পঞ্চায়েত প্রধান, তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান, তারা বলছেন আমরা দিইনি, পুলিশ বলছে পঞ্চায়েত দিয়েছে, তদন্ত সাপেক্ষ। কিন্তু একটা সাধারণ ট্রেড লাইসেন্সে যাতে বছরে 750 টাকা লাগে, সেই ট্রেড লাইসেন্সে বাজি তৈরি করা যায় না, বাজি মজুত করা যায় না, বাজি বিক্রিও করা যায় না, এর মধ্যে কোনোটাই কিন্তু করা যায় না। আমার পরের বক্তা অধ্যাপক অর্ণব সাহার কাছে আসবো, কিন্তু আমি নিশ্চিত যে অর্ণব অত্যন্ত সেন্সিটিভ লোক। অর্ণব এইটা বলবে না যে গুজরাটের উদাহরণ থেকে পশ্চিমবঙ্গ শিখছে এবং গুজরাটে 18 জন মারা গেছে, এখানে অন্তত কম 8 জন। এই প্রশ্ন অন্তত নিশ্চয়ই অর্ণব বলবে না। অর্ণবের সময় শুরু এখন। ধন্যবাদ সুমনদা। এই ভয়ঙ্কর যে ঘটনা আমরা কালকে দেখতে পেলাম দুটো জায়গাতেই, দেশের দু প্রান্তে আমরা দেখতে পেলাম, এবং এইখানে নবদা যে কথাগুলো বললেন সেই কথাগুলো তো প্রত্যেকটাই অত্যন্ত স্পর্শ করে যাওয়ার মতন। তার কারণটা হচ্ছে যে এই যে আমরা বুঝতে পারছি যে কোনো একটা জায়গায় বাজি নির্মাণ, বাজি মজুত করা, বাজি বিপণন করা বা সেই সংক্রান্ত যা লাইসেন্স, এইগুলো নিয়ে যা যা আইন কানুন রয়েছে তার যে দায়, সেই দায়টা ইনিশিয়ালি তো সেই লোকটা যে বাজিটা বানাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হচ্ছে সেখানকার যে প্রশাসন, স্থানীয় প্রশাসন, তার মধ্যে যে নেক্সাস, সেই নেক্সাস নিশ্চয়ই কোথাও একটা এমনভাবে রয়েছে যে জিনিসটাকে ভাঙা যাচ্ছে না। আমি একটু মনে করিয়ে দিই, যেমন আজকে আপনি সুপ্রতিম সরকারের একটা বাইক দেখালেন, ঠিক সেরকমভাবেই 17ই মে 2023 কৃষ্ণপদ বাগ এগরার একটা বাজি কারখানা খাদিকুল গ্রাম, সেইখানে একটা ভয়ঙ্কর এরকম বিস্ফোরণ হয়েছিল। যে লোকটি নিজে অ্যাকিউজ, সে নিজে কিন্তু 80 ভাগ পুড়ে গিয়েছিল এবং পুড়ে যাওয়ার পর সে ওড়িশায় পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পর সে মারা যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিক তার আগের বছর 2022 সালে, এবং 22 সালে গ্রেপ্তার করার পর যখন মামলাটা হয়, সিআইডি গ্রেপ্তার করেছিল তাকে, মামলা কিন্তু আদালত থেকে সে কিন্তু জামিন পেয়ে যায়, সে ছাড়া পেয়ে যায়। আমরা একটুখানি তথ্য দিতে গিয়ে দেখলাম যে ওই কৃষ্ণপদ বাগ বা ভানু বাগ যার নাম, সে 30 বছর ধরে ওই জিনিসটা চালাচ্ছে। মানে তার কারখানায় ওই বাজি বিস্ফোরণ 95 সালে হয়েছে, 98 সালে হয়েছে, 2001 সালে হয়েছে, 2006 সালে হয়েছে, আবার আমরা দেখতে পাচ্ছি 2022 সালে হয়েছে, 2023 সালে হয়েছে। অর্থাৎ এই যে চক্রটা, মানে অন্য তুমি বলতে চাইছো যে বাম আমল থেকে তৃণমূল আমল বাজির কারখানাটা আরামসে এই রাজ্যে চালানো যায়। আমি বলতে চাইছি, আমি তো ইতিহাসগতভাবে বললাম যে জিনিসটা এরকম ঘটেছে, কিন্তু আমি বলছি বোমা বাঁধতে গিয়েও যিনি বাঁধছেন তার হাত উড়ে যায়, কিন্তু তাতে কি যায় আসে? ঠিক কথা, কিন্তু একই সঙ্গে এটাও বলছি যে আমাদের মতন তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে এই যে লিগাল আর ইললিগাল, এই যে বাইনারি, এই লিগাল ইললিগাল বাইনারির বাইরে আরেকটা সেগমেন্ট থাকে, আরেকটা অংশ থাকে, তাকে আমরা বলতে পারি কোয়াসি লিগাল, অর্থাৎ কিনা আইনি বা বেআইনির বাইরে আধা আইনি। অর্থাৎ এই যে অসংখ্য ব্যবসা চলে, আপনি মনে করুন, ধরুন রেল লাইনের ধারে ঝুপড়ি, রেল লাইনের ধারে যে বস্তি, এই যে অংশগুলো রয়েছে বহু ক্ষেত্রে কিন্তু বেআইনি, কিন্তু সেই অংশগুলো আমি রাতারাতি তুলে দিতে পারবো না। এই কারণে বহু মানুষের জীবন জীবিকা বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে। আমাদের মতন দেশগুলোতে সম্পূর্ণ আইনি পদ্ধতিতে এই যুক্তিতে চুরি ডাকাতিকেও ট্রেড লাইসেন্স দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি বলছি যে যেখানে আমি বলছি কতজন মানুষের মৃত্যু হলে আমরা বলবো যে আমরা বেআইনি কাজে মানুষের মৃত্যুর বিনিময়ে এটাকে ব্যবসা হিসেবে মানবো না? না, নিশ্চয়ই তাই, কিন্তু বলছি বাজির যে ব্যবসা, সেই বাজির ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস ঘটছে। বিভিন্ন রকম সরকারি আইন আসছে, সেই আইনের ফেরে পড়ে আমরা না, ভারতবর্ষ সভ্যতার দিকে এগোচ্ছে বলে যে পরিমাণ বাজি দেখতে পেতাম, যে পরিমাণ শব্দবাজি দেখতে পেতাম, আজকে তার থেকে অনেকটা কমে গিয়েছে। এবং এই চম্পাহাটি অঞ্চলে আমি একাধিক জনকে চিনিও এখানে, তারা সরাসরি বলছে যে আমাদের বাজির ব্যবসা কিন্তু মন্দা চলছে। মানে এই যে জায়গাগুলো থেকে কোথাও কি এরকম একটা মানে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আরেকটাও যোগ করো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল স্পষ্ট ভাষায় বারবার বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে বাজি কারখানার আড়ালে পরিষ্কার করে বলার সময় এসছে বোমা তৈরি হয়। একদম বোমা তৈরি হচ্ছে, সেই বোমাটার সঙ্গে আপনি যদি রাজনীতিকে যোগ করতে চান, রাজনীতি আপনি যোগ করতে পারেন। বোমা কিন্তু মানে এই ধরনের বোমা কিন্তু কালীপুজোতেও ফাটানো হয়। মানে আমি তোমার সাথে একমত, তুমি যদি বলো যে এই ধরনের বোমা শাসকেরও কাজে লাগে, বিরোধীরও কাজে লাগে। আমি বলছি যে এইটা যদি তৈরি হয় ওই পুরো জিনিসটার মধ্যে, এটা এত বড় একটা নেক্সাস, সেই নেক্সাসটার মধ্যে আসলে এটা এই প্রক্রিয়াটা চলছে, দীর্ঘদিন ধরেই চলছে। আমি শুধু একটুখানি মনে করে দেবো আপনাকে, আবার আপনি বললেই বলবেন যে বাম আমল আর এই আমল। 1993 সাল বউবাজার সাক্কাগন রশিদ খানের যে বিরাট বড় গোডাউন থেকে বিস্ফোরণ, একটু মনে করিয়ে দেবো ওই সময় কি কি নামগুলো জড়িয়ে গিয়েছিল। এন্টার কলকাতা জেলা কমিটির একেবারে সবচেয়ে বড় তাবড়ের নাম জড়িয়েছিল। তখন যিনি পুলিশ কমিশনার ছিলেন তাকে কিন্তু সরানো হয়নি সেই সময়। আজকে এই ঘটনা যদি কলকাতা শহরে এরকম ভাবে ঘটতো, আমরা 1 বছর আগে দেখেছি
আমাদের পশ্চিমবঙ্গ না, সরকার কিন্তু তোমার কি পুলিশ মনে হয় কর্তৃপক্ষ সরিয়ে এই দিয়েছে ঘটনার সেই সময়। পর যে জেলায় হয়েছে তার সেই জেলায় না হোক, এসপি কে এখানে সরানো যদি উচিত, পুলিশরা জড়ানো থাকে, যে পুলিশ পুলিশ সুপারকে সরানো উচিত। পুলিশ সুপার তো বলেছেন যে আমরা সেটা খতিয়ে দেখছি, নিশ্চিতভাবে সেখানে আমরা একটু অপেক্ষা করে দেখি যে সেখানে এই ধরনের কোনো action আমি নেওয়া হয় আমি কিনা। অর্ণবকে মনে করিয়ে দেবো, যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে না বারবার, এইটাকে কেন আমরা কুযুক্তি বলি, যে এই যুক্তিতে চুরি ডাকাতি চরম বেআইনি রাহাজানি ছিনতাই এগুলোকেও কর্মসংস্থানের যুক্তিতে ফেলে দেওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাবুন, বাম আমলের চমৎকার উদাহরণ দিল রশিদ খানের সেই ব্লাস্ট। আমি বলছি সেই বউবাজার বিস্ফোরণেও যে চক্রগুলো চলতো, সেটা 60টা চক্র হতে পারে, বেআইনি অস্ত্রের চক্র হতে পারে, সবগুলোর সঙ্গে মানুষের কর্মসংস্থান যুক্ত ছিল। তাহলে সেইগুলো চলাটা কি আদর্শ? সেইগুলো সভ্য সমাজে চলতে পারে? একসময় আমাদের প্রতিবেশী রাজ্যে বিহারে সেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে বন্দুকের গুলি ছোড়া হতো, সেটাকে আমরা মেনে নেবো? কারণ ওটা দেখবেন যে ওই বন্দুক যারা যোগায়, যারা বুলেট, যারা কার্তুজ সাপ্লাই করছে, তাদেরও কর্মসংস্থান যুক্ত আছে। কর্মসংস্থানের কুযুক্তি দিয়ে আর কতদিন এই মৃত্যু মিছিলের সাক্ষী হতে হবে আমাদের? আমি বলছি এ রাজ্যের 8 জন এবং গুজরাটের 18 জন, কোনো তফাৎ নেই, মরেছে মানুষ, তার মধ্যে এতজন শিশু। কোথাও কি এবার দাঁড়ি টানার সময় এসছে? আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে, হ্যাঁ নিশ্চয়ই, এই যে 5ই আগস্টে চিফ সেক্রেটারি যে মিটিং করেছিলেন তাতে ওটা এস্টিমেটেড এমপ্লয়মেন্ট দিয়েছিলেন যে ক্লাস্টারেতে কত হতে পারে, 480 জন। আপনি দয়া করে একটু দেখে নিন, এটা হচ্ছে ওই 5ই আগস্টের মিটিং এর মিনিটস। সেই মিনিটসে পরিষ্কার বলা আছে যে কোন সেক্টরে কতজন হবে, মজুতে কত হবে এমপ্লয়মেন্ট, প্রোডাকশনে কত এমপ্লয়মেন্ট, ম্যানুফ্যাকচারিংয়ে কত এমপ্লয়মেন্ট হবে এবং সেলিংয়ে কত হবে। এইটা হচ্ছে গল্পটা তৈরি করে কোনো লাভ নেই। আচ্ছা, আপনারা তো স্কিম করলেন, স্কিম 2009 অনেক কাণ্ড করে 2023 সালের নভেম্বর মাসে স্কিম করলেন, আপনারা স্কিমটাকে ঘোষণা করলেন, গেজেট নোটিফিকেশন করে দিলেন। কি দাঁড়ালো তারপর? আপনারা বলুন যে কতজন অ্যাপ্লাই করেছিল, কারা অ্যাপ্লাই করলো, তাহলে তাদেরটা কিছু হলো না কেন? না, আপনি যা বলছেন নবদ, আমি মানছি সেটা একদমই তাই, কিন্তু আমি বলছি এই যে যেমন সুমন উদাহরণ দিলেন, বিহারের উদাহরণ দিলেন বা ইউপির উদাহরণ দিলেন, যেখানে বিহারে বন্দুক ফাঁকানো হয় বিয়ের সময়, আমি বলছি যে এই যে প্যারালাল অর্থনীতিটা চলছে, এই প্যারালাল অর্থনীতিটা রাতারাতি বন্ধ করে দেওয়া, এটা করা কিন্তু কাজটা কঠিন। আমি বলছি ক্ষমতা বদলে 14 বছর পর আর রাতারাতি শব্দটা ব্যবহার করা যায় কি? 14টা বছর হয়ে গেছে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন খাদিকুল বিস্ফোরণ কাণ্ড, এবং সেখানেও ভানুবাগের সেই আগে গ্রেফতারি, বেআইনি ব্যবসা শুরু করেন, তখনও আমরা একই প্রশ্ন করছিলাম যে পুলিশ কি করছিল। পরের প্রতিবেদন। বিষয়টা এমন নয় যে দিনের পর দিন পুলিশের নাকের ডগায় অপরাধ হয়েছে কিংবা ইন্টেলিজেন্স ফেলিয়ার, আগে থেকে কেউ জানতে পারেনি, বুঝতে পারেনি, না। পুলিশ গত বছর 19শে অক্টোবর, অর্থাৎ ঠিক 7 মাস আগে, এই বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগকে গ্রেফতার করেছে, চার্জশিট দিয়েছে। জেল থেকে জামিনে বেরিয়ে সেই ভানু বাগ আবার রমরমিয়ই একই ব্যবসা করেছে পুলিশের নাকের ডগায়। ভাবুন, একই জায়গায়, একই কারখানায়, একই বেআইনি ব্যবসা একই লোক করছে। সম্ভাবনা তো দুটো, হয় 1 নজরদারি একেবারে শূন্য, আর 2 ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর বিনিময়ে চোখ বন্ধ করে থাকা, যাতে কয়েক মাসের মধ্যে আবার নিশ্চিন্তে ওই একই অপরাধ চলতে পারে। ভাবুন, নামটা পাল্টে যাচ্ছে, কোথাও ভানুবাগ, কোথাও চন্দ্রকান্ত বণিক, কিন্তু সেই একই রকম প্রথমে গ্রেফতার হচ্ছেন, পুলিশ ধরছে, তারপর এই চন্দ্রকান্ত বণিক, আবার বলছি কি মারাত্মক অভিযোগ যে আগে বাজি মজুত করতেন, বিক্রি করতেন বেআইনিভাবে, পুলিশ ছেড়ে দেওয়ার পর বেরিয়ে তিনি বাজি তৈরি করা শুরু করে দিলেন। আমি বলছি কোথা থেকে এরা এই সাহস পাচ্ছে? পশ্চিমবঙ্গের কথা বললাম, একেবারে সমান্তরালভাবে গুজরাটের কথা আসবো। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। আমার মনে আছে বেশ কয়েক বছর আগে অমিত শাহ একবার মহাজাতি সদনের একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন দর্শকদের, গুজরাট বাননা হ্যায় কি নেই। আমরা পরিষ্কার ভাষায় সেদিন বলেছিলাম যে বাঙালি গুজরাটি হতে চায় না, তার কারণ একাধিক মানব উন্নয়ন সূচকের একাধিক জায়গায় পশ্চিমবঙ্গ তখনও এবং আজও গুজরাটের থেকে এগিয়ে। গুজরাটের ভালো জিনিসগুলো নিশ্চয়ই নেব, কিন্তু খারাপ জিনিসগুলো নেব কেন? কথায় কথায় গুজরাটের উদাহরণ দেয় তরুণরা, ভারতের মডেল স্টেট, গুজরাট মডেল, এসব শোনা যায়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন যে অত বড় একটা কারখানা চলছিল, 18টা জলজ্যান্ত মানুষ জীবন্ত ঝলসে মারা গেল, তাদের কোনো লাইসেন্স ছিল না। আমি বলছি বেআইনি কাজে এবার কি পশ্চিমবঙ্গ আর গুজরাটের প্রতিযোগিতা হবে? তরুণ সুমনদা, যে সন্ধ্যায় আমাদের 26 জন সহনাগরিকের মৃত্যু নিয়ে আলোচনা করতে হয়, সেটাকে আমি অন্তত শুভ সন্ধ্যা মনে করি না।
দেখো, গুজরাট থেকে অনেক কিছুই শেখা যায়, কিন্তু এইটা শেখার কোনো দরকার নেই যে ওখানে ব্লাস্ট হয়েছে মানে এখানেও হতে পারে, ওখানে সংখ্যাটা 18 এখানে 8 মানে এখানে ভালো। এটা ভালো উদাহরণ নয়। আমিও দেখছিলাম একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটা বাজি কারখানা গুজরাটে 18 জন মারা গেছেন। ঝলসে মারা যাওয়াটা অত্যন্ত কষ্টকর জিনিস, খুব একটা সূক্ষ্মের মৃত্যু নয়। 18 জন মারা গেছে, যে পরিমাণ বিস্ফোরণ হয়েছে, আরসিসি স্ল্যাবগুলো যেভাবে ভেঙে পড়েছে, মারাত্মক বিস্ফোরণ হয়েছে। মিনিস্টারের মন্তব্য আমিও শুনছিলাম, তিনি একটা কথা বলেছেন যে 2021 সাল থেকে ওরা লাইসেন্স, ওদের ছিল স্টক করা লাইসেন্সটা ছিল, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ছিল না, ম্যানুফ্যাকচারিংটা ইলিগাল হতো। এবং তার সাথে 21-এ পর রিসেন্টলি রিনিউয়ালের জন্য যখন ওরা বলেছিল, ইন্সপেকশন এখনো পর্যন্ত হয়নি, রিনিউয়াল হয়নি, এর মাঝখানে এই অ্যাক্সিডেন্টটা। তো আমার প্রশ্ন, অ্যাক্সিডেন্ট বললো না, এই তো ক্রাইম। এক্স্যাক্টলি, আমার প্রশ্ন এখানেও থাকবে, যেভাবে আমি যেমনভাবে বলি এখানকার পুলিশ কি গাঁজা খেয়ে থাকে, আমার সেম প্রশ্নটা থাকবে গুজরাটের পুলিশ কি গাঁজা খেয়েছিল। একটা সিম্পল জিনিস যখন লাইসেন্স চলছিল, মজুদ করছে, ইন্টেলিজেন্স জানবে না, পুলিশের ইন্টেলিজেন্স জানবে না ওখানে একটা মানে বাজু ম্যানুফ্যাকচার আছে। আর এবার আছি পশ্চিমবঙ্গের হিসাবে, রূপমন্দা আমি বললাম না গুজরাটের ভালো জিনিস নেব, গুজরাটের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা নেব, গুজরাটের ইনভেস্টমেন্ট দেখবো, পুরো ওয়ার্ল্ড থেকে গুজরাটের দিকে তাকিয়ে আছে মানে ইনভেস্টমেন্ট সেটা দেখবো। আমরা পশ্চিমবঙ্গে সেগুলোকে আনতে চাই, খারাপ জিনিসটাকে নয়। এই বাজিতে মৃত্যু হয়েছে আমাদের সহনাগরিকদের, সেটাকে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করার কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের কথা আসি সুমনদা, অনেক কটা আছে, আমি কতগুলো বড় বড় ইনসিডেন্ট বলি। মে 2015 পশ্চিম মেদিনীপুরে পিংলা, আমি তোমায় জানিয়ে রাখি তরুণ, ওখানেও সেই গুজরাটে একই অভিযোগ, এখানে যে ফায়ার সেফটি লাইসেন্স বিক্রি করার অভিযোগ গুজরাটে সবই আছে। মে 2015 পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবৈধ বাজি কারখানায় মারা গেল আমাদের 11 জন সহনাগরিক। মে 2023 খাদিকুল গ্রাম বাজি কারখানায় 3 জন নিহত, 7 জন আহত। আগস্ট 2023 উত্তর 24 পরগনা দত্তপুকুর 10 জন নিহত। এটা আমাদের পশ্চিমবঙ্গের হিসাব। নবদা বলছিলেন যে বাজি ইন্ডাস্ট্রিটা খুব একটা লাভজনক নয়, তাও কেন করে? আমরা পশ্চিমবঙ্গে, তুমি এক্ষুনি বললে এই দুর্নীতিগুলো কি আমরা চাকরি ধরবো না, মানে এগুলো এমপ্লয়মেন্ট না, কেন এমপ্লয়মেন্ট না? চাল চুরি, চাকরি চুরি, ত্রিপল চুরি, এগুলো তো পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট। ভিতরে ভিতরে শিল্প করে দিয়েছি। যখন মুখ্যমন্ত্রী বলতেন আমরা ভিতর শিল্পটা ধরতে পারিনি, ভিতর শিল্পগুলো বিভিন্ন সময় দেখা যায়। পুরো নৈহাটি শিল্পাঞ্চল, ভাটপাড়া এলাকায় বোম বারুদের কারবার আমরা দেখতে পাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্লাস্টে মানুষ মরতে আমরা দেখি, এগুলোই তো ভিতর শিল্প। নবদা বলছেন লাভজনক নয়, লাভজনক, এক্স্যাক্টলি এগুলো লাভজনক। কেন লাভজনক বলছি? ধরুন একটা শুধু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এখানে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করে দিয়েছেন, গুজরাটেও নিশ্চয়ই এনআইএ তদন্তের দাবি করবে, একদম একই রকম ভাবে। দরকার নেই সুমনদা, আমি আবার বলছি দাবির দরকার নেই। সলিলদা আছেন, এনআইএ অ্যাক্ট খুব ক্লিয়ার, বিস্ফোরণ হয়েছে শিডিউল অফেন্সের মধ্যে পড়ে, এনআইএ এখানে আসবে, এনআইএ তদন্ত করবে, স্বাভাবিক। এখানে না, ওখানেও যাবে, সব জায়গায় যেখানে ব্লাস্ট হবে এটাই স্বাভাবিক, এটাই ল, এর বাইরে কিছু নয়। কারণ কোনো জায়গায় ব্লাস্ট হচ্ছে, সেখানকার পুলিশ উইদিন 24 আওয়ার্স খবর দেবে এনআইএকে, এনআইএ ইনভেস্টিগেশন টেক আপ করবে, শিডিউল অফেন্স, এটা কোয়াইট নর্মাল, রকেট সায়েন্স বোঝার দরকার নেই এটার জন্য। কিন্তু আমি অন্যটা পয়েন্টে আসছি, এই নবদা বলছেন লাভজনক ব্যবসা না। কে বলছে লাভজনক ব্যবসা না? ভোটের সময় এত পরিমাণে বোম, এই এখন থেকে বোম রিকভার হওয়া শুরু হচ্ছে, কোত্থেকে আসে বলে মনে হয়? কোত্থেকে আসে এই বোমগুলো, এক্সপ্লোসিভগুলো কোত্থেকে আসে? বাজি কারখানার লাভ তো এখানেই। তোমার চম্পাহাটির কথা এক্ষুনি হচ্ছিল, তোমায় বললাম তো কালী পুজোর সময় চম্পাহাটি চলে যাও, দেখবে মাইক লাগিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, মাইক লাগিয়ে বলা আছে কোনো রকম শব্দবাজি বিক্রি হবে না। যেখানে মাইকের চোঙা লাগানো আছে তার নিচেই দেখবে ঢালাও চকলেট বোম, গাছ বোম, এই বোম, ওই বোম বিক্রি হচ্ছে। আমি নাম করবো না, নাম করতে পারি না। আমি ওখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে বাজির ব্যবসা তো লস বলে, তো এই লসের ব্যবসায় চলে কি করে? আমাকে বলল দাদা বলতে পারবো না, যেটা আপনি ভাবছেন সেটাই ঠিক, যেটা আপনি ভাবছেন সেটাই ঠিক মানে হচ্ছে ওই এলাকায়, আমি আবার বলছি পুলিশ যখন আছে, এখন তো মনে হয় মানে না ওটা কলকাতা পুলিশ না, ওটা বেঙ্গল পুলিশের মধ্যেই পড়ে, বেঙ্গল পুলিশ যাক বাড়ি বাড়ি রেড করুক, প্রত্যেক বাড়িতে 80% বাড়িতে ওখানে বোমা মানে পেটো বানানোর সরঞ্জাম পাবে, পুলিশ দেখছে না কেন? বেশ 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 আমি বলছি ও নেক্সাসের কথা বলছি, আমি বলছি এটা বিরোধী দলের মুখপাত্র কিংবা বিরোধী নেতারা নন, স্বয়ং মুখ্যমন্ত্রী এই ইঙ্গিত দিয়েছিলেন 2023-এর 28শে আগস্ট দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ হলো, 9 জন মানুষের প্রাণ চলে গেল। তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেউ বেআইনি কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বন্ধ করে দেখছেন। সব পুলিশ নয়, লোকাল থানা যার দায়িত্বে আছেন ম্যাক্সিমাম তারা কি করছেন আমি আর বললাম না। এই যারা বেআইনি কাজ করে একটু বেশি লোভ, ইঙ্গিতটা খুব পরিষ্কার, অর্থাৎ কাঞ্চন মূল্যে অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে পুলিশ চোখ বন্ধ করে থাকে। কি বলেছিলেন 2023-এর 28শে আগস্ট মুখ্যমন্ত্রী, দেখুন। কেউ ইল্লিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন,
আমি যেমন সব পুলিশ নয়, লোকাল লোকাল থানায় যারা দায়িত্বে আছেন ম্যাক্সিমাম তারা কি করছেন আমি আর বললাম না। এই যে ধরুন যারা ইল্লিগাল কাজ করে একটু বেশি লোক, এর বাইরে আর কিছু বলার থাকে? গতকাল রাতের যে ঘটনা, তারপর স্থানীয় তৃণমূল বিধায়ক দাবি করলেন এই বাজি তৈরির নাকি বৈধ লাইসেন্স ছিল। কতটা অসার এই যুক্তি আমার পরের প্রতিবেদন এক্ষুনি দেখাবো, দেখুন। পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসবে ঢোলা থানা, এমএলএ যুক্তি আছে সমীর জানা বাবু। আমি জানি না যে ওইখান থেকে এই মালপত্রগুলো বিক্রি হয়। সোমবার রাতে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে এই ভয়াবহ বিস্ফোরণের পর স্থানীয় তৃণমূল বিধায়ক দাবি করেন বাজি তৈরির বৈধ লাইসেন্স ছিল। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও দাবি করেন বাজি তৈরির লাইসেন্স ছিল। লাইসেন্স কিসের লাইসেন্স আছে? বাজি তৈরি না বাজি বিক্রি? বাজি তৈরি লাইসেন্স। পুলিশ সূত্রের খবর, তদন্তকারী জানতে পেরেছেন বাজি তৈরি এবং মজুদের জন্য যে ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় সেই কোনো ধরনের লাইসেন্স ছিল না বণিক পরিবারের কাছে। শুধুমাত্র ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে কিন্তু এরকমভাবে বেআইনি কারবার চলছিল। এবং তারপর সোমবার দিন সন্ধ্যেবেলা যে ভয়াবহ বিস্ফোরণ হয়, এই দক্ষিণ রায়পুর এলাকা কেঁপে ওঠে, 8 জন মানুষের প্রাণ চলে যায় তাতে। পুলিশ জানতে পেরেছে শুধুমাত্র ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স ছিল চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের কাছে। পঞ্চায়েতে আবেদন করে এই লাইসেন্স পেয়েছিল তারা। লাইসেন্স ছিল বড় ভাই চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিকের নামে। তবে সূত্রের খবর, বাজির জন্য কোনো ধরনের বৈধ লাইসেন্স ছিল না। 2022 সালে গ্রেফতার হন চন্দ্রকান্ত। জামিন পাওয়ার পর মাত্র কয়েকশো টাকার বিনিময়ে সেই ট্রেড লাইসেন্স ফের রিনিউ করান চন্দ্রকান্ত। কি লাইসেন্স ছিল তার? বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। সূত্রের খবর, বাজি তৈরির লাইসেন্সের জন্য একাধিকবার জেলা শাসকের কাছে আবেদন করেন বণিক ব্রাদার্স। আবেদনপত্র পুলিশের কাছে পৌঁছয়, কিন্তু যেহেতু চন্দ্রকান্ত বণিককে আগে গ্রেফতার করা হয়েছিল তাই নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি পুলিশ। যদিও গ্রামবাসীদের একাংশের দাবি, তারপর কিন্তু বণিকদের ব্যবসা থেমে যায়নি, উল্টে আরো রমরমিয়ে ওঠে। এই রাজ্যের প্রশাসন কার্যত ঘুমিয়ে আছে। কেউ বলছেন লাইসেন্স আছে, লাইসেন্সটা কিসের আছেন? তার মানে লাইসেন্স কি আছে? অতিরিক্ত বারুদ মজুত করার লাইসেন্স আছে। বাজি ব্যাপারটাই একটা এমন, সেটার একটা বিপদের ঝুঁকি সব সময় থাকে। এবার সেই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটেছে, কেন ঘটলো, কিসের থেকে ঘটলো, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং সেই তদন্তটা কমপ্লিট হতে দিন। বিশেষজ্ঞরা এও বলছেন, যদি বণিক ভাইদের কাছে লাইসেন্স থাকতো তাহলেও এই ধরনের শব্দবাজি তৈরি করাই যায় না, কারণ এগুলো পুরোপুরি নিষিদ্ধ। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, যার বাড়িতে বিস্ফোরণ ঘটল 2022 সালের অক্টোবর মাসে, সেই চন্দ্রকান্ত বণিক 68.5 কেজি বেআইনি বাজি সমেত, মানে বমাল, এই রাজ্যের পুলিশের হাতে ধরা পড়ে। এরপর কি হওয়া উচিত ছিল? যে নজরদারি থাকলো, বেআইনি বাজির ব্যবসা যে চালাতো, মজুদ অথবা বিক্রি বন্ধ হয়ে যেত। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল যে সে ছাড়া পাওয়ার পর সেই ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠতে থাকলো এবং আগে শুধু মজুত করতো, আর তারপর অভিযোগ যে বেআইনি বাজি সে তৈরি করতে শুরু করলো পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর। আমি ঠিক এইখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। তাহলে কি সাধারণ মানুষের ওই অন ক্যামেরা বলা অভিযোগটাকে আমি সত্যি মানবো যে পুলিশ সত্যি প্রতি মাসে এসে গুনে গুনে টাকা নিয়ে চলে যেত প্রায় মাসোহারার মতো? সলিল ভট্টাচার্যের সময় শুরু। সুমন, তুমি যেটা বললে আর অর্ণব যেটা বলল, অর্ণব বলল যে যেটা খাদিকুলের ব্যাপারটা বললো, আগে একবার অ্যারেস্ট হয়েছিল, আর তুমি যেটা বললে সেটাও তা সেই কথাই বললে। দুটো ক্ষেত্রেই কিন্তু ওইটাই হচ্ছে লাইসেন্স। দোজ অ্যারেস্ট আর দ্য লাইসেন্স। আর যে লাইসেন্সের কথা বিধায়ক বলছে ওটা পঞ্চায়েতের। তুমি যে কোনো একটা ব্যবসা করো, তুমি যদি বলো আমি কাঠের ব্যবসা করবো, তোমার একটা 50 টাকাটা লাইসেন্স দিয়ে দেবে। যেটা এডিজি সাউথ বেঙ্গল যেটা বললেন যে ওটা কি করেছে সেটা তদন্তের বিষয়। উনি ভালোই জানেন যে পঞ্চায়েতের যে লাইসেন্সটাতে কি হয় সেটা বোঝাই যাচ্ছে। এক, 2 নম্বর হচ্ছে, দেখো, প্রশাসনের বা সরকারের কোনো সদিচ্ছা নেই এটাকে বন্ধ করার। এই কারণে বলছি, তোমার খাদিকুল বলো এবং তার প্রায় 7-8 দিনের মধ্যে বজবজে বলো, তার 5 মাস আগে 22শে ডিসেম্বর তোমার ভূপতিনগরে বলো, ধারাবাহিকভাবে চলছে।
এটা কিন্তু ধারাবাহিক। তারপরে দেখো ঘর আলো করে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সেখানে বিশাল মিটিং হলেও মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ার অ্যাজ এ চেয়ারপারসন উনিও ওখানে সেই সভাপতি ছিলেন সেই মিটিংয়ে। সেখানে কারা কারা ছিল? হোমের লোক ছিল, ফায়ারের লোক ছিল, আরবান ডেভেলপমেন্টের লোক ছিল, এনভায়রনমেন্টের লোক ছিল, সমস্ত সব প্রতিনিধি নিয়ে সমস্ত বিশাল মিটিং হলো। অ্যান্ড এ কমিটি ওয়াজ ফর্ম হেডেড বাই আর্স্টওয়াইল চিফ সেক্রেটারি HK দ্বিবেদী। উনি ওখানে নেতৃত্ব দিলেন এবং তখনই বলা হলো যে ক্লাস্টার যেগুলো হবে, যে তোমার ইললিগাল যে ক্র্যাকার যেগুলো আছে, ইললিগাল ফায়ারওয়ার্কস টু বি কনভার্টেড টু লিগাল গ্রিন ক্র্যাকার ক্লাস্টার, ওই ডিসিশনটা হলো। তুমি দেখো সেই যে খাদিকুলে গিয়ে উনি যে কথা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তারপরে এই কমিটি গঠন, অল আর বুলশিট, কোনোটাই বাস্তবায়িত হয় না, কোনোটাই যেমন রিপিটেডলি ধারাবাহিকভাবে কিন্তু তোমার এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং বছরে অন্তত আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 5 থেকে 6 বার মিনিমাম ন্যূনতম পক্ষে তুমি এখানে মিটিং করো এবং তুমি সমস্ত লোকজনকে ডাকো, এই আলোচনা হয়, চর্চা হয়, আমাদের গলা ভাঙে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। আর খালি গিমিক, ছোট ছোট পুলিশরা কি করলো, কে কোথায় ঘর থেকে টাকা নিয়ে এলো, সেই নিয়ে আমরা চর্চা করি। কিন্তু রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের যে অনীহা, যে উদাসীনতা, যে অ্যাপাথেটিক অ্যাটিটিউড, সে এটা একদম। দেখো গুজরাটে কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার, আমি পশ্চিমবঙ্গবাসী, আমি চাই এখানে জীবন জীবিকা, মানুষের খিদে, মানুষের ভাত, সব কিছু অন্ন, সব কিছুর সঙ্গে কনসার্ন, সেখানে কিছু হোক। কিন্তু এর ফলে তো নববাবু বললেন 450 জনের লোকের চাকরি হবে 11 কোটি লোকের রাজ্যে। কিসের কথা? খালি গিমিক দিয়ে আর মানুষকে ভুলিয়ে ছোট ছোট কথা, যেমন কি সরলভাবে সহজভাবে আমি বললাম, দেখি কিরম কথা বলছেন, একদম আমাদের ঘরের মতো কথা বলছেন। এই যে কথা, এই যে সস্তা জনপ্রিয়তা, সব কিছুর মূলে আজ কিন্তু এই ঘটনা। বেশ, সলিলদার একটা অংশে আমি একমত নই, সেটা হচ্ছে গুজরাটে কি হয়েছে আমার জানার দরকার নেই, দরকার আছে। তার কারণ এই যে সিস্টেমটা, এই যে ইকোসিস্টেমটা চলছে, এটা সর্বত্র সমান বেআইনি। সুপ্রিম কোর্টের আইন কিংবা গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাটের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আমি এইখানে আমার পরের প্রতিবেদনে আবার দেখাবো যে গুজরাটে ঠিক কি হলো, একেবারে সমান্তরালভাবে, যাতে 18 জন মানুষের প্রাণ ঝরে গেল সেখানে নয়, রাজনৈতিক একটা বিতর্ক তার সঙ্গে যাচ্ছে। তার কারণ গুজরাটের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা, আহতদের 50,000 টাকা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী তার অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে, এক্স অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা মৃতদের এবং আহতদের 50,000 টাকা ঘোষণা করেছেন। কুণাল ঘোষ সেটা নিয়ে লিখছেন, পক্ষপাতদুষ্ট প্রধানমন্ত্রী, গুজরাটে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ ভরা টুইট এবং ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলায় বাজি কারখানার দুর্ঘটনার হতাহতদের কোনো উল্লেখ নেই। এই বিজেপি বাংলা বিরোধী, এই কারণে এদের বহিরাগত বলা হয়। আমি দ্রুত একবার তরুণের প্রতিক্রিয়ায় যাব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে গুজরাট গভর্নমেন্ট, আমি আবার বলছি, দাম, প্রথম কথা হচ্ছে বেআইনি কাজ করতে গিয়ে যদি মৃত্যু হয় সেখানে কেন ক্ষতি? না, দাম দিয়ে কিছু হয় না, কিন্তু কতগুলো মানুষ মারা গেছে, ফ্যাক্টরি মালিকরা বেআইনি কাজ করলো, তার শ্রমিকরা নিশ্চয়ই নয়। গুজরাট গভর্নমেন্ট 4 লক্ষ টাকা করে দিয়েছে। আমি বলছি মানুষের প্রাণের দাম 4 লক্ষ টাকায় হয় না, 4 লক্ষ টাকা করে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ওই হজ করতে গিয়ে টাওয়ার ভেঙে পড়লে ওখানকার মারা গেলে তার ক্ষতিপূরণ দেয়। পাশে তো কলকাতা, দক্ষিণ কলকাতায় কত দূর, 1 পয়সা ক্ষতিপূরণ এখন উল্লেখ করেনি। সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় তরুণ, কিন্তু তাহলে প্রধানমন্ত্রী এই একই 20 ঘন্টার মধ্যে দুটো ঘটনা ঘটেছে। গুজরাটের প্রধানমন্ত্রী নন, বাংলার দেশের প্রধানমন্ত্রী। আমি আবার বলছি, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে নিশ্চয়ই করা হবে। একজন মারা গেছে, অ্যাজ পার ল নিশ্চয়ই করা হবে। পশ্চিমবঙ্গের খবরটা কি প্রধানমন্ত্রী শোনেননি, পাননি এখনো পর্যন্ত খবরটা? দাদা আপনারা দাওনি, আপনারা দিন নেই। আপনারা এটা ভারতের লোক তো, তারা খবরটা দিন। আপনারা ক্ষমতায় আসতে পশ্চিমবঙ্গে সমন্বয় এই মানুষগুলো, আপনারা কি আলাদা দেশ মনে করেন নাকি পশ্চিমবঙ্গকে? বিরোধী দল, আপনারা পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন? এই যে লোকগুলো পশ্চিমবঙ্গ কি আলাদা দেশ? আমি সেই বাক্যটা নিশ্চিত করব যে দুটো ভুল একসঙ্গে একটা ঠিক করতে পারে না। আমি সেইখানে বাংলার ভুলটা দেখালাম, আরও দেখাবো, বিস্তারিত দেখাবো, কিন্তু তার আগে গুজরাটে যেটা হলো সেটাও, 18 জন মানুষ জীবন্ত ঝলসে মারা গেলেন।
ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে মৃতদেহ, দেহাংশ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন শিশু, নারী, যুবক। জীবন ধারণের জন্য যেখানে কাজ করতে আসা, সেখানেই শেষ হয়ে গেল জীবন। নিমেষে শেষ 18টা তরতাজা প্রাণ। মঙ্গলবার সকাল, ঘড়ির কাঁটায় তখন 9:45। বিজেপি শাসিত গুজরাতের বানাসকাঁঠার ডিসা শিল্প তালুকে বাজির গুদামে আচমকা আগুন লাগে। এরপর ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে স্ল্যাব, গুদামের দেওয়াল। পুড়ে ঝলসে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন 18 জন। দক্ষিণ 24 পরগনায় বিস্ফোরণে যেমন 6 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে, তেমন গুজরাতে বাজি বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছে 5 বছরের শিশু থেকে 50 বছর বয়সী মহিলা। प्रचंड विस्फोट हुआ ऐसे समाचार मिले थे। तुरंत ही नगरपालिका की फायर फाइटर की टीम ने आग पे कंट्रोल ले लिया था। जहां पर ये स्टोरेज होता था वो स्टोरेज में एक धमाका हुआ है और करीबन 18 जितने वहां पर काम करने वाले परप्रांतीय मजदूरों की मौत हुई है। यहां पर कोई लाइसेंस इश्यू किया गया नहीं था और बिल्कुल बिना लाइसेंस वाले ये स्टोरेज के अंदर धमाका होने की वजह से पूरा स्लैब वो नीचे बैठ गया है। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, সর্বত্র কি করে বেআইনি বাজির ব্যবসার রমরমা চলতে পারে? भाजपा सरकार फायर सेफ्टी के गलत सर्टिफिकेट देने के लिए हफ्ते लेती है, पैसे खाती है और उसकी वजह से गुजरात में निर्दोष लोगों की जाने जाती है। लेकिन ये काम करने वाले सारे गरीब मिडिल क्लास के लोग थे। নিহতদের মধ্যে অনেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। মধ্যপ্রদেশ সরকারের তরফে নিহতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে 5 বছরের কিরণ ভোপা, অভিষেক ভোপা, তেমনি 8 বছরের রুকমা ভোপা, 11 বছরের রাধা ভোপা, এছাড়া 2 তরুণী সুনিতা ভোপা, লালি ভোপা, বছর 50-এর বধূ কেশরবাই ভোপা, রয়েছেন 24-এর যুবক লক্ষণ ভোপা। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। এ নিয়ে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পক্ষপাত দুষ্ট প্রধানমন্ত্রী। গুজরাতে বাজি কারখানায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দরদ ভরা টুইট আর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ। বাংলার বাজি কারখানা দুর্ঘটনায় আহতদের কোনো উল্লেখ নেই। এই বিজেপি বাংলা বিরোধী। প্রধানমন্ত্রীর রাজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তাদের রাজ্য, সেখানে বাজি কারখানায় বিস্ফোরণ, 17 জন মারা গেল, বাড়ি উড়ে গেল। তা সেখানে লাইসেন্স ছিল না, লাইসেন্স ছিল না। খোদ প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। একই তো, মুদ্রার এপিট আর ওপিটের থেকে তো খারাপ ভাষায় বলতে পারি না। যাই তৃণমূল তাই তো বিজেপি। যা আজকে দিন যা উন্নয়ন তো তাই, বিকাশ যা উন্নয়ন তো তাই। আজকে 1 এপ্রিল, এর থেকে বড় এপ্রিল ফুল ডে আর কি আছে? উন্নয়নও যা, বিকাশও তাই। এই রাজ্যের শাসক দল এই জাতীয় বিস্ফোরক এবং বিস্ফোরক কাণ্ডের সাথে যুক্ত থাকে, কিন্তু অন্য রাজ্যে শাসক দল যুক্ত থাকে না। অ্যাক্সিডেন্টাল এক একটা ঘটনা এর জন্য দায়ী। নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী। হিন্দোল দে, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা বলতেই পারেন যে বামফ্রন্ট সরকার, আমি দেখছিলাম যে এই বামফ্রন্ট আমলেও নিঃসন্দেহে একাধিকবার একাধিক জেলায় বেআইনি বাজির কারখানায় ব্লাস্ট হয়েছে, কিন্তু বামফ্রন্ট চলে গেছে 14 বছর হলো। অদ্ভুত ব্যাপার, কৌতূহলবশত দেখতে গিয়ে দেখছিলাম তখনও এই ধরনের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হলে নেতারা বলতেন যে গরিব মানুষ কর্মসংস্থানের জন্য এইসব করছে। আমি বলছি কেন আমি এই কুযুক্তিটাকে সেদিনও মানিনি এবং আজকেও মানছি না, তার কারণ এই কুযুক্তির মধ্যেই একটা অংশ আছে যে এটা চলছে, চলবে। এই গরিব মানুষের কর্মসংস্থানের কুযুক্তি দেখি আর কতদিন একটা বেআইনি ব্যবসা, যেখানে শুধুমাত্র যারা কাজ করছেন তাদের প্রাণ তো সংশয় হচ্ছেই, একেবারে নিষ্পাপ শিশু, ওই 3টে শিশু অসহায় মৃত্যু, এবং সেই শিশুগুলো পৃথিবীটাকে জানার আগে, চেনার আগেই তাদের জীবন ঝরে গেল, ফুলের মতো ঝরে গেল, এবং সেই পরিবারের অসহায় সদস্যরা একেবারে ঘটনাচক্রে তার বলি হয়ে প্রাণ হারালো। কতদিন আমরা কর্মসংস্থানের যুক্তি দিয়ে একটা চূড়ান্ত বেআইনি এবং বিপজ্জনক পেশাকে স্বীকৃতি দিয়ে যাব? পার্থদা। হ্যাঁ সুমন, এটা ঠিকই। আমি বলছি যে আমাদের এইরকম একটা প্রাণঘাতী
ইন্ডাস্ট্রি বলতে যা বোঝায় বাজি, সেটার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল সেফটি যা বিশেষত এটা ক্ষুদ্র শিল্পের মতোই হয়ে গড়ে উঠেছে, সেটা আমাদের সরকারের প্রয়াস। বিভিন্ন সময়কালে যদি আমরা দেখি, আজকে তো আপনি দেখাচ্ছিলেন আমাদের পশ্চিমে গুজরাট থেকে একেবারে পূবে বাংলা পর্যন্ত সর্বত্রই আমি বলবো যে এই চেহারাটা, এই কি বলবো যে আগোছালো একটা চেহারা, সেটা হচ্ছে যে ভেসে উঠছে। এবং এখানে দাঁড়িয়ে একটা জিনিস কোথাও সুমন বোঝার দরকার, যে লাইসেন্স মিউনিসিপ্যালিটির দিক বা পঞ্চায়েতের দিক, আসলে এগরোলের ব্যবসার থেকে বাজির ব্যবসা যে কোথাও কোয়ালিটিভলি ডিফারেন্ট, এইটা বুঝতে হবে। ফলে আপনি গোটা দেশে বাজির ব্যবসা এইভাবে ট্রেড লাইসেন্স দেওয়াই যায় না, এবং দেওয়া যায় না। কিন্তু আমি তো আপনারা প্রতিবেদন দেখাচ্ছেন যে পঞ্চায়েতের থেকে নেওয়া হয়েছিল কি হয়নি এটাই তরজা, আদৌ এটা বিষয় না, পঞ্চায়েত দিতেই পারে একদম, এমনকি মিউনিসিপ্যালিটিও বহু ক্ষেত্রে দিতে পারে না। ফলে এই যে বাজির লাইসেন্স দেব এবং কর্মসংস্থান হবে বলে যারা বলছেন, বিশেষত সরকারে যারা থাকবেন তাদেরকে এই দায় নিতে হবে, এবং সরকার সেই দায় থেকে যখন বিচ্যুত হচ্ছেন দে উইল বি কোয়েশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি পরপর গত কয়েক বছরে, কয়েক দশকে আপনি যদি দেখেন, আমি লাস্ট কয়েকটা বাজি আপনারা আলোচনা এনেছিলেন যে কমিটি। আচ্ছা, এবার আমি বলছি যে নজরদারি যদি না থাকে, একটা আইন আছে আমাদের দেশে, নবদাও বলছিলেন সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনের কথা, বাট ওয়ার ইজ দ্য এনফোর্সমেন্ট যদি না থাকে, এই আপনি যদি বলেন কলকাতায় বিপজ্জনক বাড়ি ফায়ার সেফটির দিক থেকে 70% বাড়ি, আপনি কোথায় নজরদারি? বাগরি মার্কেটের হয়ে গেছে 8 বছর। আপনি একইভাবে ধরুন গার্ডেন রিচ হয়ে যাওয়ার পর বলা হয়েছিল যে হেলে পড়া বাড়ি, বিপজ্জনক বাড়ি, এটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব, কোথায় নজরদারি? একটার পর একটা ঘটনা রোজ ঘটে চলেছে। আপনি যদি বলেন ভুয়ো ওষুধ, নজরদারি কোথায়? সেটাও নেই, প্রত্যেকদিন ধরা পড়ছে। আমি বলছি যে এই যে নজরদারির অভাব, এটা আসলে আপনার প্রশাসনের যে এফিসিয়েন্সি, সেটাকেই হচ্ছে যে কোয়েশ্চেন করছে। এবং কার্যত বারুদের স্তূপের ওপর সুমন দাঁড়িয়ে গেছে আমাদের রাজ্যটা। তফাৎ কোথাও একটা বলছি যে গুজরাটে 18 মরেছে, বাংলাতে 8 জন মারা গেছেন। এতৎসত্ত্বেও আমি বলবো এগিয়ে বাংলা একটা জায়গায়, যে এগিয়ে বাংলা এই কারণের জন্য যে এই যে বারুদের স্তূপ, এর পেছনের যে ইকোসিস্টেমটা, অর্থাৎ ফ্রন্ট এন্ডে আপনি যেটাকে বাজি কারখানা দেখছেন, আসলে এটা ব্যাক এন্ডে বোমা কারখানা। এবং পশ্চিমবঙ্গের পাওয়ার ইকোসিস্টেম যেটা, তার সাথে এই বাজি না, বোমাটা একাত্ম হয়ে যাচ্ছে বলে ওটা প্রফিট মেকিং বিজনেস। ফলে বোমা, গুলি, এবং তার সবচেয়ে বড় কি বলবো যে ভিকটিম হচ্ছেন এমনকি তৃণমূলের লোকেরাও। যে কসবার কাউন্সিলর যখন গুলি খান যে দিবালোকে প্রকাশ্য সন্ধ্যেবেলায়, তখন হচ্ছে মেয়র সাহেব বলছেন খাননি, সৌভাগ্যের বিষয় খাননি, খাওয়ার উপক্রম হয়। কিন্তু আমি বলছি যে এই যে বেআইনি বোমা, গুলি, এর যে ইকোসিস্টেমটা, এবং তখন মেয়র বলছেন যে ইন্টেলিজেন্স কোথায়, পুলিশ কোথায়, অ্যাক্ট নাও। অ্যাক্ট কেউ করছেন না, কারণ পুলিশও এই ইকোসিস্টেমটার একটা অংশ হয়ে যাচ্ছে। একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে বিজেপির যে এনআইএ তদন্তের দাবি, সেটা কি বামেরা সমর্থন করছেন? মানে এনআইএ তদন্ত, আমি তো বলছি যে একদম যদি তদন্ত পশ্চিমবঙ্গ হয়, তাহলে হচ্ছে যে গুজরাটে যে ঘটনা ঘটেছে সেটা কোনো অংশে কম বিপজ্জনক নয়, মৃত্যুর অভিঘাত ইত্যাদি সমস্ত মামলাতে। ফলে আমার কথা হচ্ছে যে এনআইএ তদন্ত অ্যান্ড আদার থিংস যাই হোক না কেন, আপনার আউটকাম। এর আগে আমরা দেখেছিলাম বর্ধমানে যখন ব্লাস্ট হয়েছিল, সেটাকে বলেছিলেন গ্যাস সিলিন্ডার, ফলে তারপরে তো দেখা গেল সেটা গ্যাস সিলিন্ডার ছিল না, ও ছিল অন্য কিছু, বিস্ফোরক। ফলে আমার কথা হচ্ছে যে বিজেপি যদি মনে করে, অনুব্রত মণ্ডল বলেছিলেন টিভি ব্লাস্ট, আমি বলছি বিজেপি যদি মনে করে যে এনআইএ কেবল পশ্চিমবঙ্গে হবে এবং গুজরাটে হবে না, হবে না। আমি বলছি যে একই অপরাধে দুটো ভিন্ন পথ অবলম্বন করা যায় না। আমি দ্রুত দুজনের প্রতি, বিজেপি কিছু মনে করে না। ফার্স্ট থিং, আমি আবার বললাম শিডিউল অফেন্স নর্মালি হবে। সেকেন্ড, দাদা এতগুলো কথা বললো, এগিয়ে বাংলা বললো, গুজরাট এক প্যাক করে দিল। এই 19শে ফেব্রুয়ারি 2025, আমি নাম্বার কাউন্ট করাতে চাই না, তো করাতে হচ্ছে, দাদার কথা হচ্ছে না। মাল্লাপুরম, কেরালা, ফুটবল গ্রাউন্ডে ব্লাস্ট, 30 জন ইনজিওর্ড, 150 জন, 30 জন ডেড, 150 জন ইনজিওর্ড। নীলেশ্বরম মন্দির, সেখানে বাজি স্টোরেজ ছিল, 150 জন ইনজিওর্ড, 8টা ডেড। থেয়াম ফেস্টিভ্যাল, 8টা ডেড, কেরালা। অনুযায়ী এবং আইন অনুযায়ী এত বাজি, এটা ঠিক যে আশারই কথা নয়, জমা মজুত হওয়া এবং ফাটানো তো দূরের কথা। অন্য আমি তো বাজি নিয়ে তো বললাম যে বাজি নিয়ে এর মধ্যে আইনি বেআইনি কথাগুলো আছে, সেটা পার্থদাও বললেন। আমি যে প্রশ্নটা তুলেছিলাম পার্থদা কিন্তু ছুলেনি না সেটা। 93 সালে রশিদ খানের ডেরা থেকে যেটা ব্লাস্ট হয়েছিল, RDX ব্লাস্ট হয়েছিল, 65 জন মারা গিয়েছিল সেখানে। এবং তারপর যখন
টাকা এনে তার বিরুদ্ধে মামলা হলো এবং তারপর পার্টি কমিশনও একটা বসিয়েছিল, নিজেদের দলের বিরুদ্ধেও একটা কমিশন বসিয়েছিল। কি হলো তার ফল শেষ পর্যন্ত? হয়নি। সেই যে তৎকালীন সম্পাদক যিনি ছিলেন তিনি এবং তার যে সিস্টেমটা চলে গেছে, আমি বলছি রশিদ খান মামলার ব্লাস্টের পর যারা ইনভলভ ছিল সেখানে একটা ফৌজদারি মামলা, পুলিশ এনকোয়ারি হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তারা এখনো জেলে এই মামলা ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম টাডার মামলা। রশিদ খান এখনো জেলবন্দি, এটাও ফ্যাক্ট। কিন্তু আমি পরের প্রতিবেদনে যাব যে এই সমস্ত কিছু ম্লান হয়ে যায়, তর্ক বিতর্ক স্তীমিত হয়ে যায় যখন দেখি যে এই আমাদের রাজ্যের যে 8 জন মানুষ মারা গেছেন তাদের মধ্যে 80 বছরের বৃদ্ধা থেকে ওই 6 মাস 8 মাসের শিশুগুলোও আছে। পরের প্রতিবেদন। জীবন বাজি রেখে বাজি মজুত করার মাসুল। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় ভয়ঙ্কর বিস্ফোরণে শেষ হয়ে গেল গোটা একটা পরিবার। ভোলাহাটের দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি গ্রাম। মজুদ বাজি থেকে বিস্ফোরণে এখানেই মর্মান্তিক মৃত্যু হলো একই পরিবারের 8 জনের। 6 মাসের দুধের শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা। বিস্ফোরণের করাল গ্রাস ছাড়ল না কাউকে। এই সেই বাড়ি, অবশেষে আমরা পৌঁছতে পেরেছি এবিপি আনন্দ দর্শকদের জন্য। আমি দেখাচ্ছি কি পরিস্থিতি, আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত এখানে গরম, এখনো পর্যন্ত পোড়া গন্ধ। এই ঘরেই বাজি মজুদ ছিল, একদম সেইটা দেখাচ্ছি, এখানে এই ঘরেই বাজি মজুদ ছিল। বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত তুষার বণিকের 80 বছরের ঠাকুমা ও তাদের বাবা অরবিন্দ বণিকের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। ঝলসে মারা গেছেন চন্দ্রকান্তের স্ত্রী শান্তনা বণিক, 9 বছরের ছেলে অর্ণব এবং 8 মাসের শিশু অস্মিতা। বাচ্চাইনি আরেক ভাইয়ের পরিবারও। চন্দ্রকান্তর ভাই তুষারের স্ত্রী সুতপা, তাদের 6 বছরের মেয়ে অনুষ্কা এবং 6 মাসের শিশু সন্তান প্রত্যেকে মর্মান্তিক বিস্ফোরণের বলি হয়েছে। প্রশ্ন হচ্ছে, দুধের শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা, এই প্রাণহানির দায় কারা নেবে? কিভাবে বাড়িতে মজুত করা হয়েছিল এত বাজি? এত বাজি তৈরির মশলা বাড়িতে মজুত করা হলো, পুলিশ প্রশাসন কারো চোখে পড়লো না। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমাও, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারল না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখবো। সুকান্ত বাবু আর দিলীপ বাবু যদি পাথর প্রতিমার বাজি কারখানাতে এনআইএ দাবি করেন, তাহলে এনআইএ এর আরেকটা টিম যেন গুজরাটে নরেন্দ্র মোদী আর অমিত শাহের গুজরাটে, যেখানে সেম বাজি কারখানার বিস্ফোরণে, ভয়ঙ্কর বিস্ফোরণে বাড়ি উড়ে গেছে, 17 জন অসমর্থিত খবরে আরো বেশি মারা গেছেন, তাহলে এনআইএ ওখান থেকে শুরু হোক। বিস্ফোরণের পর পুলিশি তৎপরতা দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়রা। আজকের প্রশাসন যে তৎপরতা দেখাচ্ছে, এখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, ওখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, যে আজকের দেখাচ্ছে যে আমরা মোটামুটি খুব কাজ করছি দেখুন, কিন্তু যদি এটা আগামী দিনে করতো তাহলে এই ঘটনা, এই দুর্ঘটনা ঘটতো না। বেআইনি বাজি মজুত, বাজি তৈরি, তারপর বিস্ফোরণ, প্রাণহানি। কয়েকদিনের জন্য পুলিশি তৎপরতা, ফের যে কে সেই। এভাবেই কি চলতে থাকবে? সন্দীপ সরকার, গৌতম মণ্ডল ও মৈত ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইবার এই ধরনের ঘটনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি আসতে চাইছি। আপনাদের মনে থাকবে যে খাদিকুলে যখন 2023 সালের 17ই মে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখানে নজরদারি, বারবার আমাদের আলোচনায় নজরদারি শব্দটা এলো, অর্থাৎ খবর দেয়া। যারা রাজনৈতিক দায়িত্বে থাকেন, যারা রাজনৈতিক পদে থাকেন, তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার বা তাদের এলাকায় যা হচ্ছে সেই খবর প্রশাসনের কাছে বা কর্তৃপক্ষের কাছে জানানো। মুখ্যমন্ত্রী সঠিকভাবেই করেছিলেন। 2023 সালের 16ই মে নবান্নে খাদিকুল বিস্ফোরণ নিয়ে কি বলেছিলেন দেখাবো আপনাদের। গ্রাম পঞ্চায়েতটি 2 মাস আগে নির্দলকে প্রেসিডেন্ট করে বিজেপি পঞ্চায়েত তৈরি করে। তাদের তো ইনফরমেশন রাখা উচিত ছিল যে তাদের এলাকায় ঘটনা ঘটছে, আবার কেন নতুন করে বিজেপির পঞ্চায়েত বলে আমাদের এমএলএ তারা স্পটে গিয়েছিল, তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী একেবারে সঠিক কথা বলেছেন, তারও ইনফরমেশন রাখা উচিত ছিল। কবে বলছেন? 2023 সালে 16ই মে নবান্নে বলছেন খাদিকুল নিয়ে।
অর্থাৎ সেইখানে বিজেপির যে পঞ্চায়েত তারা কেন জানায়নি, এই প্রশ্ন সন্ধ্যের এই শোতে বিজেপির যিনি প্রতিনিধি এসেছিলেন তাকে আমরা জিজ্ঞেস করি। আজকের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ওই ইনফরমেশন দেয়া নিয়ে যদি আজকের এই গতকাল রাতের এই ঘটনায় আমরা প্রয়োগ করি, তাতে দেখছি যে ঢোলাঘাটে যেখানে বিস্ফোরণ হয়েছে সেটা মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তৃণমূল সাংসদ সেখানে আছেন, তার নাম বাপি হালদার। মানে আমি দক্ষিণ চব্বিশ পরগনা, সেই দক্ষিণ চব্বিশ পরগনা 2008 থেকে যেখানে তৃণমূলের রাজনৈতিক শাসন, রাজনৈতিক কর্তৃত্ব একেবারে ভোটের দ্বারা সুপ্রতিষ্ঠিত, সেখানে বিভিন্ন স্তরে যেখানে ঘটনা ঘটেছে কারা কারা আছে আপনাদের বললাম যে সাংসদ হচ্ছেন তৃণমূলের বাপি হালদার। আসুন বিধানসভায় তৃণমূল বিধায়ক সমীর জানার এলাকার অন্তর্গত এই জায়গাটা। এবার আসি যেখানে ইনফরমেশন দেওয়ার কথা ছিল, পঞ্চায়েত লেভেলে বলেছিলেন 2023 সালে মুখ্যমন্ত্রী। এইখানে দক্ষিণ রায়পুর পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এবং এই এলাকায় যেখানে বিস্ফোরণটা হয়েছে সেখানে পঞ্চায়েত সদস্য অবধি তৃণমূলের। অর্থাৎ আমার প্রশ্নটা খুব পরিষ্কার, খাদিকুলের ক্ষেত্রে যদি বিজেপির পঞ্চায়েতের ইনফরমেশন রাখা কর্তব্য হয়ে থাকে, উচিত হয়ে থাকে, যেটা আমি মনে করি যে উচিত, তাহলে এক্ষেত্রে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য যারা এই ঢোলাঘাটে আছেন তৃণমূলের, তাদেরকে ইনফরমেশন রাখাটা উচিত ছিল না? এই প্রশ্ন নিয়ে যাব আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, আসলে গুজরাট কি পশ্চিমবঙ্গ, মানুষ কি ভাবা হয়, সরকারের এদেরকে ভোটার ভাবে। ফলে ভোটার কিছু মানে 90 কোটি ভোটার আছে, 500,000 ভোটার যদি চলে যাক, মানে ভোটার, আপনি নাগরিককে তো নাগরিক ভাবছেন না, আপনি নাগরিককে আপনি ভোটার ভাবছেন। না হলে পশ্চিমবাংলা হোক বা গুজরাট হোক, সরকার মানে যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা, যে প্রশাসনিক রাজনৈতিক ব্যবস্থাগুলো নেওয়ার কথা, সেগুলো সরকার নিচ্ছে না কেন? গ্রিন ট্রাইব্যুনালের রায়ের পরে চুপ করে থাকে কেন সরকার? সে গুজরাট হোক পশ্চিমবাংলা, হাই পাওয়ার কমিটি চিফ সেক্রেটারির নেতৃত্বে তৈরি হওয়ার পরে যে মিটিং মিনিটস বেরিয়েছিল সেগুলো কার্যকারী করে না কেন? গ্রিন গেজেট নোটিফিকেশনের পরেও কোনো প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে না কেন সরকার? কেন নিতে পারে না জানেন তো? অর্ণব ঠিকই বলছিল, স্থানীয় স্তরে একটা নেক্সাস আছে। অর্ণব যেটা বলতে পারেনি শাসক দলে থাকার জন্য, সেটা হলো এই নেক্সাসটা আসলে শাসক দলের নেক্সাস। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এই বোম কারখানার সরাসরি সম্পর্ক আছে। তৃণমূল কংগ্রেস যে কন্যাশ্রী যুবশ্রীর খেলার সাথে নিশ্চয়ই দিয়েছে, কিন্তু একই সাথে তৃণমূল কংগ্রেস যে মার্শালিং পলিটিক্স করে, অর্থাৎ পেশি শক্তির রাজনীতি করে, সেখানে যে কোনো মূল্যে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এবং এই ধরে রাখতে গিয়ে এই বেআইনি বাজি কারখানাগুলো কখনো কখনো বাজি তৈরি করে, তো কখনো কখনো বোম তৈরি করে। এবং এই বোম তৈরি করবার প্রশ্নে মানে এই বোমগুলোকে ম্যাক্সিমামই শাসক দল ব্যবহার করে। এবং এই ব্যবহার করতে গিয়ে পুলিশ প্রশাসনকে যেমন হপ্তা দিতে হয়, আবার ঠিক তেমনিভাবে স্থানীয় নেতাদেরকেও কনফিডেন্সে রেখে কিন্তু এই বাজি কারখানাগুলো চালাতে হয়। এবং এই বাজি কারখানাগুলো কেবলমাত্র ওই মানে লাল নীল যে বাজি বা পুজোর বাজি, সেই জন্য কিন্তু এই কারখানাগুলো লাভজনক নয়। এগুলো হলো নির্বাচনে ব্যবহার করার যে বোম, সেগুলো বিরাট দামে বিক্রি হয় এবং তার মধ্য দিয়েই কিন্তু এদের লাভ, মানে মালিকদের লাভ। সেই কারণে ঝুঁকি নিয়েও, জেল খাটার পরেও তারা বাজি কারখানাটাকে জারি রাখে। কেন এত স্বার্থ? তার কারণটা হলো যে বোমা তৈরি করলে বিপুল টাকা, সেই টাকার লাভজনক টাকা। এবং আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রাজনীতি এবং যে শাসন যে অবস্থান, তার সাথে কিন্তু এই বাজি কারখানাগুলো দিনের পর দিন কেন রয়ে গেছে, কেন সরকার সদিচ্ছার পরিচয় দিতে পারছে না, কেন হায়ার ডিগ্রি হাই লেভেলে কমিটি তৈরি করে তার সুপারিশ কার্যকারী করতে পারছে না? তার কারণ তৃণমূল কংগ্রেস গভর্নেন্সের জায়গাটাকে অ্যাড্রেস করতে চায় না। কারণ ললেসনেস থাকাটার মধ্যেই তৃণমূল কংগ্রেসের স্বার্থ যুক্ত আছে। যত ললেসনেস থাকবে, তত বিরোধী শূন্য থাকবে, তত তৃণমূল কংগ্রেসের প্রভুত্ব থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে একের পর এক বাজি কারখানা বিস্ফোরণ ঘটছে, দক্ষিণ চব্বিশ পরগনার বিরোধী বলে কেউ আছে? পঞ্চায়েত নির্বাচনে প্রথমেই 50% বিরোধী শূন্য অবস্থায় সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। বিরোধী যদি একটু থাকতো, তাহলে হুইসেল বোলারের ভূমিকা পালন করতে পারতো। অন্ততপক্ষে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন বিজেপির স্থানীয় নেতারা কেন জানায়নি, এই অভিযোগটা অন্তত করতে পারতো। এবার
আমি বারবার বলছি যে বিরোধী শূন্য তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতির ফলে পশ্চিমবাংলা ওয়াচডগ বা হুইসেল বোলারের মতন একটা মানে কোনো লোকও নেই। অর্থাৎ পরিষ্কার যে আপনি বিরোধী শূন্য করবার ফলে সরকারের দৃষ্টিগোচর করে এমন কেউ নেই। এটা আরেকটা ভয়ঙ্কর দিক। কিন্তু সব মিলে যদি আপনি লক্ষ্য করেন যে এই গভর্নেন্সের প্রশ্নটা লঘু হয়ে যাচ্ছে, কারণ যেই মুহূর্তে ধর্মের রাজনীতি আসছে, আপনি দুদিন পরেই আপনি রামনবমীর মিছিল নিয়ে বেরিয়ে যাবেন, আপনি হনুমান জয়ন্তীর মিছিল নিয়ে কিছুক্ষণ পরেই রামনবমী নিয়েই আলোচনা করব। হ্যাঁ, আমি বলছি যে ধর্মীয় রাজনীতি যত উঠে আসছে, আইডেন্টিটি পলিটিক্স যত উঠে আসছে, গভর্নেন্সের ইস্যুগুলো কিন্তু সুমনদা লুকিয়ে যাচ্ছে, কার্পেটের তলায় চলে যাচ্ছে। আমি বলছি অর্ণব, দক্ষিণ 24 পরগনা যদি ধরা যায় 31টা বিধানসভা কেন্দ্র একমাত্র নওশাদের ভাঙড় ছাড়া 30টাতেই তৃণমূল। এর দায় তো এটার দায় কি শুধুমাত্র কিছু বাজি কারখানা আছে এবং সেখানে বাজি আড়ালে হয়তো বোমা তৈরি হয় সাইডতে, সেটুকুই কি? সেটুকু কিন্তু নয়। আমি বললাম বিশ্বনাথ যেটা বললেন যে এখানে পেশি শক্তি বা এই ধরনের কিছু ফোর্স প্রয়োগ করা হচ্ছে, আমি মানছি কোন জায়গায় নিশ্চয়ই করা হচ্ছে। পুলিশ কি করছে? পুলিশ ঘুমোচ্ছে। পুলিশ ঘুমোচ্ছে আমি বলছি না, আমি সবটা মিলিয়ে তো নেক্সাসের কথা বললাম। পুলিশ নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে, কিন্তু আমি বলছি যে নির্বাচনী সাফল্যটা শুধুমাত্র পেশি শক্তি দিয়ে হচ্ছে আর কিছু বাজি কারখানার বোম থেকে হচ্ছে, এটা কিন্তু একেবারে না। তার কারণ হচ্ছে যে উল্টো দিকে বিশ্বনাথ আপনি একটুখানি দেখুন, উল্টো দিকে যে দলটা রয়েছে প্রধান বিরোধী দল যারা, তারা যে অস্ত্রের আস্ফালন করছে এই মুহূর্তে, সেটা কিন্তু আরো হিংস্র, আরো হিংস্র। আমার অভিযোগটা কিন্তু অর্ণবের প্রতি না, আপনার প্রতি। কেন আপনি পুলিশকে আলাদাভাবে দেখছেন, কিন্তু আমি বলছি পুলিশ তৃণমূল কংগ্রেস শাসক, আপনি যদি একটা ত্রিভুজ আঁকেন, একটা ত্রিভুজের মধ্যে আবদ্ধ, ফলে পুলিশের যে আপনি অটোনমির কথা বলেন, পশ্চিমবাংলা কি সত্যি প্রশাসন পুলিশের অটোনমি আছে? পুলিশ তো পুরোপুরি তৃণমূলীকরণ ঘটেছে, পুলিশের পলিটিসাইজেশন। আমি তোমায় বলছি পশ্চিমবাংলা হাইয়েস্ট শীর্ষ আছে। না না, কোন সবগুলো রাজ্যে আছে, সব রাজ্যে আছে। বিশ্বনাথ দা বললেন এই খালি এরা নাম্বার, এরা ভোট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নাম্বারও না, ভোটও না। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মরা মানুষও ভোট দেয়। খোঁজ নিয়ে দেবে বিধানসভায় 8 জন ভোট দেবেন, যে কারণ ভোট দেওয়ার ক্ষমতা ছিল, তারা ভোটটা দেবেন, তাদের ভোটটা পড়ে যাবে। সেকেন্ড, বিশ্বনাথদার এই সরকারের উপর কি এত রাগ আমি বুঝে পাচ্ছি না। দেখো, পশ্চিমবঙ্গে শিল্প নেই, চাকরি নেই, দু চারটে ভিতর কুটির শিল্প আছে যেখান থেকে সাপ্লাইটা আছে, সেটা বন্ধ করে দেবেন। নুঙ্গি, চম্পাহাটি, এখান থেকে বাজি তৈরি হয় না, ভোটে যে পেটোগুলো পড়ে সেগুলো তৈরি হয়, ভাঙড়ে যে পেটোগুলো চলে ওখান থেকে আছে, বন্ধ হয়ে যাবে। আমি একটা পয়েন্ট, একটা হচ্ছে যে এই শিল্পে যুক্ত যারা, আপনি খোঁজ নিয়ে দেখবেন 150 থেকে 200 টাকা রোজ, এবং এর মধ্যে নারী এবং শিশু সবচেয়ে বেশি হচ্ছে ইউজড হয়। এরা হচ্ছে বাজিতে, আর বোমে হচ্ছে যুবক এবং মধ্যবয়স্ক যারা আছে তারা ইউজ করে। ফলে এটা ওই এলাকার মানুষরা জানেন না, জনপ্রতিনিধিরা, যেখানে আপনি একটা 2 ফুট বাই 2 ফুট গর্ত খুঁড়তে গেলেও হাত পেতে টাকা চাইতে চলে আসে, সেখানে বাজি কারখানা হচ্ছে 8 বছর 10 বছর ধরে চলছেন। মুখ্যমন্ত্রী বলছেন জানে না, পঞ্চায়েত বলছে সেই অভিযোগে সেই মালিক গ্রেফতার অবধি হয়েছে। এবং তাই বলছি যে যেটা বললেন, আমি একটা কথা বলছি, সরকারি শাসক দল এই ভূমিকা নিচ্ছেন, এটা যেমনি ঠিক কথা। এই প্রশ্নে যা বারবার আমরা যখন চেঁচাচ্ছি বা বলছি, লাগাতারভাবে কোন বিরোধী দল পশ্চিমবঙ্গের বুকে এই দাবিটা করেছেন যে নিষিদ্ধ করতে হবে এই ধরনের বেআইনি, এটা কিন্তু করেননি। না না, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি, আই এগ্রি, নবদা একদম গুরুত্বপূর্ণ অংশ একটা তুলেছেন। একদম অনেক ভালো কাজ করেছেন তারা, নিশ্চয়ই, কিন্তু বাজির প্রশ্নে তাদের ভূমিকা এর থেকে ভালো কিছু ছিল না। আমি নিজে যেহেতু দীর্ঘ বছর ধরে এটা নিয়ে কাজ করি, দক্ষিণ 24 পরগনার তদানীন্তন এখন বর্তমানে আছেন তিনি, যতটুকু দায়িত্বে আছেন, যাই হোক, তিনি যে নেতা ছিলেন এবং এমপি ছিলেন, তিনি পলিউশন কন্ট্রোল বোর্ডের এই ভূমিকার জন্য যেখানে নিষিদ্ধ ঘোষণা করছেন তারা এলাকার পর এলাকা, তিনি ডেপুটেশন নিয়ে গেছেন যাতে না করা হয়। 20 বছর আগে না নবদা, বাজি তৈরির প্রযুক্তি যা ছিল 20 বছরে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। আমি বলছি লেফটের সময় সৌগত রায় তো ঠিক উল্টো কথা বলে, যে বোমা বা বাজির প্রযুক্তির পরিবর্তন হয়নি। আমি আসবো উইথ আ ভেরি সিরিয়াস নোট,
জাস্ট নোট, আমি বলছি যে কতটা প্রযুক্তির, আমি বলছি প্রযুক্তির পরিবর্তন বাদ দিন, ওই একই রকম বেআইনি কাজ হয়ে চলেছে। আমি ঠিক এই জায়গা থেকে, তার কারণ ওই বিশ্বনাথদা বলছিলেন না যে ভোট ব্যাংকের রাজনীতি, গরিব মানুষকে ভোট ব্যাংক হিসেবে দেখেন রাজনৈতিক নেতারা, তার কারণ সেই মানুষের মৃত্যুর মানে প্রাণের দাম ঠিক কতটা। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো, যেটা এই রাজ্য সরকার একটার পর একটা বড় ঘটনা ঘটার পর যা যা ব্যবস্থা নিয়েছেন, নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, শেষ পর্যন্ত দিনের শেষে কটা বাস্তবায়িত হয়েছে গোনাবো পরের প্রতিবেদন। ফের বেআইনি বাজির বলি, আরও একটা বিস্ফোরণ, আবার মৃত্যু মিছিল। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুত করা বেআইনি বাজি প্রাণ কেড়েছে এক পরিবারের 8 জনের। 2 বছর আগে 2023 সালের 16ই মে ঢোলাহাটের মতোই বিকট শব্দে বিস্ফোরণ হয় পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে। মৃত্যু হয় 11 জনের। এই ঘটনার 11 দিন পর হেলিকপ্টারে খাদিকুলে যান মুখ্যমন্ত্রী, দেন ক্লাস্টার তৈরির আশ্বাস। আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব এবং সেখানে যারা বাজি কারখানার মালিক, বাজি কারখানা করতে চান, ফায়ার ক্র্যাকার নয়, যা জীবন নষ্ট করে। কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি কি 2 বছর কেটে যাওয়ার পরেও আদৌ বাস্তবায়িত হয়েছে? ক্লাস্টার ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারের এখনও সেরকমভাবে কাজ শুরু হয়নি। স্টিল 2 বছরের মধ্যে জমি চিহ্নিতকরণ হচ্ছে। 2 বছর আগে আমরা যেখানে ছিলাম, আমার কাছে যেটুকু অনুমান, আমরা সেই জায়গাতে এখন রয়েছে। আমার প্রথম বক্তব্য ছিল জেলা ওয়াইজ বা কিছু জেলা, 5টা কি 6টা জেলা যেখানে মূলত বাজি তৈরি হয়, সেখানে প্রথম ম্যাগাজিন তৈরি করতে, যে তারা বাজিগুলো তৈরি করুক, করে তারা ম্যাগাজিনে স্টোর করুক, যেখানে প্রাণহানির সম্ভাবনা নেই। কিন্তু সেটা তো আমি দেখেছি কোনো রকমভাবে প্রোগ্রেস হয়নি এই জায়গাটায়। এগরার খাদিকুলে হাড় কাঁপানো দুর্ঘটনার পর কেটে গেছে দুটো বছর। তারপর দক্ষিণ 24 পরগনার বজবজ, উত্তর 24 পরগনার দত্তপুকুর, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, হাওড়ার উলুবেড়িয়া থেকে কল্যাণীর রথতলা, একের পর এক বিস্ফোরণে প্রাণ গেছে আমজনতার। কিন্তু গ্রিন বাজির ক্লাস্টার এখনো পর্যন্ত তৈরি হয়নি। আলটিমেটলি প্রত্যেকটা ঘটনায় প্রাণ যাচ্ছে গরিব মানুষের। এই রাজ্যে 5,500-এর বেশি ইউনিট যদি বেআইনি হয়, সেই বেআইনি ইউনিটগুলোকে হয় আইনি করতে হবে, আর আইনি করে তাদের যারা কাজ করে তাদের নিরাপত্তা এবং গোটা ব্যবস্থাটার নিরাপত্তা করতে হবে, নয়তো আর কয়েক সপ্তাহের মধ্যে দুর্ভাগ্যবশত আবার এই অনুষ্ঠান করতে হবে আমাদের। মানুষের প্রাণ কি এখন এতই সস্তা? ভোটের সময় এত বেশি বেআইনি আগ্নেয়াস্ত্র, এত বেশি গুলি, এত বেশি বোমা কোথায় থেকে আসে? হাফ করে দিলে অসুবিধা তো আছে, সেখানে তো এই বোমা বাঁধা যাবে না। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির 2 বছর পরও ক্লাস্টার তৈরি হয়নি। কিন্তু এবারের বিস্ফোরণের পর পুলিশের গলায় শোনা গেছে নতুন আশ্বাস। লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব। আর কত আশ্বাস, আর কত প্রতিশ্রুতি। এক একটা এলাকা, এক একটা জেলা, অনেক দূরের জেলা, সব রাজ্যের সব বাজি ব্যবসায়ী তারা নিশ্চয়ই একটা জেলার, একটা এলাকার, একটা গ্রামে দোকান খুলে বসে নেই তো, ফলে তারা তো সারা রাজ্যেই ছড়িয়ে তারা ব্যবসা করেছে। পুলিশ প্রশাসন বারবার সতর্ক হতে বলছে, যথেষ্ট মনিটরিং রয়েছে। এটা ননস্টপ চলছে। এগরার খাদিকুল থেকে কয়েকদিন আগে কল্যাণী থেকে ননস্টপ। মমতা যতক্ষণ থাকবে, বুড়িমার বোম উড়ে গেছে, মমতার বোম উড়বে না, পিসির বোম চলবে। একটা করে বিস্ফোরণ হবে, সরকার প্রশাসন প্রতিশ্রুতি দেবে, আবার আরেকটা বিস্ফোরণ, আরো প্রাণহানির অপেক্ষা। এভাবেই সব চলতে থাকবে। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই একটি বিষয় যেখানে কেউ বলতে পারবেন না যে ভারতবর্ষে কড়া আইন নেই। সেই কড়া আইন, সেই সরকারি নিয়ম কি বলছে? সরকারি নিয়ম বলছে যে 15 কেজি পর্যন্ত মশলা দিয়ে সবুজ বাজি তৈরি করতে গেলেও ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, পরিবেশ দফতর এবং দমকলের অনুমতি নিতে হবে। সরকারি নিয়ম বলছে যে 500 কেজি পর্যন্ত মশলার বাজি তৈরি করতে গিয়ে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন, ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং পরিবেশ দফতর এবং দমকলের অনুমতি নিতে হবে। এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুযায়ী বাজি শিল্প উন্নয়ন সমিতি যা বলে, রাজ্যে শুধুমাত্র গ্রিন বাজি হচ্ছে বৈধ, অন্য সমস্ত বাজি
বেআইনি। আই রিপিট, অন্য সমস্ত বাজি গ্রিন বাজি ছাড়া বেআইনি। মহেশতলা বজবজ অঞ্চলের 6টা, দার্জিলিংয়ের 1টা কারখানায় কনসেন্ট টু অপারেটের অনুমতি দেয়া আছে। অর্থাৎ এই শিল্প বাণিজ্য অধিকর্তা যে মহেশতলা বজবজ এলাকায় 6টি এবং দার্জিলিংয়ের 1টি বাজি কারখানাকে অনুমোদন দিয়েছে। জেলায় জেলায় এই যে ভুঁইফোর, বেআইনি বাজি কারখানা, বাজি মজুদের কারবার, এর সমস্তটা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে কোনো দ্বিধার জায়গা নেই। আমার পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে আসবো। অর্থাৎ পরিষ্কার একটা জায়গায় যে আইন কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে কোনটা আইনি কোনটা বেআইনি, কোনো এর মধ্যে দ্বিধা, অ্যাম্বিগুইটি, ধোঁয়াশা এবং ওভারল্যাপিংয়ের জায়গা নেই। তবে ফিরদৌসকে অবশ্যই প্রশ্ন করা দরকার, সেটা হচ্ছে ঘোলাহাটের এই ঘটনায় বিস্ময়করভাবে আমরা লক্ষ্য করলাম যে 8টা মানুষের 3টে শিশু সহ প্রাণ চলে যাওয়ার পরও এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হলো না। সেটা কি আমি জানি না। এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হলে সরাসরি এনআইএ তদন্তভার গ্রহণ করতে পারে, সেই কারণে। এবং 8 জনের মৃত্যুর পর 3টে শিশু সহ মামলা করা হলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী, মানে সেটা লঙ্ঘনের জন্য। এর পিছনে কি এনআইএর জুজু আমি জানি না। ফিরদৌস কি বলে? দেখুন, প্রথমেই বলি, আপনি যে সুপ্রিম কোর্টের বারবার যে মামলার কথা উল্লেখ হচ্ছিল না, অর্জুন গোপালের মামলা 2023 অক্টোবর 2018 সালের একটি রায়, এবং সেখানে আপনি যদি রায়টি পড়েন সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কার কি দায়িত্ব। সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে বলেছিল জনসচেতনতা তৈরি করতে। এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে চলে যান, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কি, যে গ্রিন ফায়ারওয়ার্কস একটা লোগো, মানে সেখানে এফএকিউতে বলা আছে যে গ্রিন ফায়ারওয়ার্কস কী এবং সেখানে কী ধরনের লোগো থাকবে। দেখুন, গ্রিন ফায়ারওয়ার্কস লোগো হচ্ছে এটা। এই ধরনের লোগোযুক্ত গ্রিন ফায়ারওয়ার্কসই শুধুমাত্র বাজারে বিক্রয়যোগ্য হতে পারে, এবং এটি সার্টিফাই করবে কে? সিএসআর নেরি। আপনি যদি বাজার ঘুরে দেখেন, একটিও ফায়ারওয়ার্কস পাবেন না যেখানে এই ধরনের লোগো আছে। আমি অন্ততপক্ষে চাইব যে এবিপি আনন্দ অন্ততপক্ষে এই দায়িত্ব তুলে নিক, যে এই জনসচেতনতা যেটা রাজ্য সরকারের করা উচিত ছিল, যেটা কেন্দ্রের সরকারের করা উচিত ছিল, অন্ততপক্ষে এবিপি আনন্দের মাধ্যম দিয়ে জনগণ জানুক যে এই লোগো ছাড়া আপনারা কোনো সবুজ বাজি কিনবেন না, কারণ এই সব যদি লোগো না থাকে তাহলে সেটি কিন্তু বৈধ নয়। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কি জানেন, এখানে নবদা আছে, অনেক দিন ধরে কাজ করছে, জিজ্ঞাসা করুন যে সিএসআর নেরির একটিও লাইসেন্স করা, সার্টিফাই করা সবুজ বাজি এই রাজ্যে পাবেন না। এবার আসি ওই রায়ের একটি অংশে, সেখানে কি বলেছে। আমার রাজ্যে বারবার দেখবেন এই ধরনের শব্দবাজির বিস্ফোরণে, এই যে অবৈধ বাজি বলতে পারেন, বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বাজি কারখানায় বিস্ফোরণের পরে আমরা কি দেখি, পুলিশ অফিসারের একটি সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে তিনি বেশ একদম রাজনৈতিক নেতার মতো ব্যালেন্স করে কথাবার্তা বলে যান, কিন্তু রায়ের অংশে কি বলছে, যদি কোনো এলাকায় এই আইনের ব্যত্যয় ঘটে তাহলে রেসপন্সিবল কে থাকবেন? ওই থানার রেসপন্সিবল অফিসার, তিনি রেসপন্সিবল থাকবেন। আমার প্রশ্ন আপনার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই পশ্চিমবঙ্গের পুলিশ কর্তৃপক্ষকে, যে এলাকায় ঘটুক না কেন, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে এলাকায় ঘটুক না কেন, আপনারা এখনো পর্যন্ত কতজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন? একজনের বিরুদ্ধেও করেননি। এবার আসে আপনার তৃতীয় প্রশ্নে, যেখানে বললেন যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট কেন দেওয়া হয়। দেখুন, আমাদের এনআইএ অ্যাক্ট খুব পরিষ্কার, সেখানে শিডিউল অফেন্স হলে এনআইএ তদন্ত করতে পারে। ফলে এখানে যদি শিডিউল অফেন্সে অ্যাট্রাক্ট না করে, সেই জন্য সেটিকে বাইপাস করার জন্য এরা যেন প্রকারেণ ওই এনআইএ তদন্তটিকে বাইপাস করতে চায়। এটি হচ্ছে বলতে পারেন যে কর্তৃপক্ষের, বিশেষ করে পুলিশ কর্তৃপক্ষের মানে জাগলারি, আইনের জাগলারি। কিন্তু সেটা করে যে পার পেয়ে যাবেন এটা ভাবার কোনো প্রকার কারণ নেই। তার কারণ আপনি যদি মনে করেন যে আইনের সেই প্রকোষ্ঠ নেই, তা কিন্তু নয়, আইনের সেই প্রকোষ্ঠ রয়েছে। আমি কর্তৃপক্ষকে বলবো, বিশেষ করে এই যে শব্দবাজি নাকি এই গ্রিন ক্র্যাকার অর্থাৎ সবুজবাজি, এই বিতর্কে আর আটকে থাকার সময় নেই। আপনারা অন্ততপক্ষে জনগণকে এই মর্মে সচেতন করুন যে এই যে লোগোযুক্ত কোনো প্রকার ফায়ারওয়ার্ক আপনারা কিনবেন না, কারণ আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা করছি, আমরা ইউজ নিয়ে, ব্যবহার নিয়ে আলোচনা করছি না। অন্ততপক্ষে এই জনসচেতনতা তৈরি করুন। এবং কর্মসংস্থানের প্রশ্নে বলি যে অল্টারনেটিভ কর্মসংস্থান করা যায় না, এটা এই কুযুক্তির আর বেশি দিন নবদা দেখালেন যে 450 তথ্য দেওয়া হয়েছে। 11
জানুয়ারি 2020 নৈহাটির পাশে বম ডিফিউজ করতে, মানে বাজি ডিফিউজ করতে একটা ব্লাস্ট হলো, যেটা দেখে ওই হিরোশিমার ব্লাস্ট হলো, বিরাট ব্লাস্ট, উল্টো সাইডেও বাড়িঘর ভাঙচুর হলো, কাঁচবাজ ভাঙলো, সেটা নিয়ে একটা এনআইএ ইনভেস্টিগেশন হয়েছিল, মনে আছে? এনআইএ ইনভেস্টিগেশনে রেকমেন্ড করা হয়েছিল মনোজ ভার্মা, চৈতালি চক্রবর্তী এবং প্রণব নস্করের, চৈতালি চক্রবর্তী ডিএম, প্রণব ভার্মা তখনকার সিপি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তারা এক্সপ্লোসিভগুলোকে নষ্ট করে দিয়েছে যাতে বোঝা না যায় ওখানে কি ছিল। এটা ছিল স্পেসিফিক কেস, এনআইএ রিপোর্ট হচ্ছে ফেব্রুয়ারি 2020। তাহলে বলো পুলিশ এটা সত্যিটা বেরিয়ে আসার কথা, সেখানে বারবার ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আমি ফিরদৌস একটা পয়েন্ট উল্লেখ করলেন, আমি শুধু বলি ওকে ভাবতে, যে গ্রিন ট্র্যাকার বলতে ওই যে গ্রিন বাজি এর একটা লোগো যেটা দিলেন এবারও কালী পুজোতে, আই ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ, যে জাল লোগোতে বাজার ভরে গেছে, ফলে আপনি সবুজ বাজি বলতে যা বোঝায় সেটারও জাল, এবং সেটা ধরবে কিউআর কোডটি সঠিক নাকি বেঠিক সেই জন্য কিন্তু প্লে স্টোর রয়েছে, সেখানে গিয়ে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন, সেখানে দেখতে পারেন যে সাধারণ মানুষকে এই জনসচেতনতা তৈরি করার জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি পদক্ষেপ নিয়েছে। একটা শিডিউল অফেন্স, এটা অ্যাভয়েডেবল এই কারণে, তুমি চিন্তা করো বাবাকে বলছে বাবা খুন করেছে ওই বাচ্চাকে, বাবা খুন করেছে তার মাকে, 80 বছরের পৌরাকে, হত্যা, এই কেস কি দাঁড়াবে? কিন্তু শিডিউল অফেন্স যদি হয়, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট হলে সুমোটো এনআইএর অধিকার আছে, এনআইএ সঙ্গে সঙ্গে সেই শিডিউল অফেন্স নিয়ে নেবে। এইটাকে অ্যাভয়েড করার জন্য তুমি যেটা বললে, কারেক্টলি বললে, জুজুর ভয়। কোনো দিন তুমি দেখবে সেই 1884 সালের 9B ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্টে স্টার্ট করবে কেস, এবং একটা খুনের কেস দিয়ে তারপরে ধামাচাপা পড়ে যাবে। না, আমি ঠিকই এখানে যে কটা কথা হয়েছে বা ফেরদৌস যেটা বললেন, আমি কোথাও এখানে অপোজ করছি না, কিন্তু আমি বারবার করে বলছি, আপনি যে ইকোসিস্টেমের কথাটা বললেন, সেই ইকোসিস্টেমের জাল বলুন বা এই জিনিসটা গোটা ভারতবর্ষেই বিভিন্ন রকমভাবে ছড়িয়ে রয়েছে। এটাকে ভাঙতে গেলে সরকারি তথ্য অনুযায়ী নবদা দেখালেন যে বেশি মানুষ তো এটার কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নেই, তাদের বিকল্প কর্মসংস্থান দিতে কি বিকল্প সেই যুক্ত নেই, সেখানে সেই সদিচ্ছা, এবং এক্ষেত্রে আমার মনে হয় যে এই যে লোকাল লেভেলেও যদি নেতা হোক, পুলিশ হোক, যদি এরা যুক্ত থাকে, এইটার উপর কিছু নির্ভর করছে না, মানে এখানে জনপ্রিয়তা বা তৃণমূল যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে। আমি শুভময়দার দেখুন, আমার শুভময়দের কাছে পরিষ্কার প্রশ্ন থাকবে যে গুজরাট হতে পারে কিংবা পশ্চিমবঙ্গ, দিনের শেষে দায়বদ্ধতা তো নির্বাচিত সরকারের, এবং ঘটনা ঘটলে তার জন্য নির্বাচিত সরকারকেই দায়ী করা হয়। মানে আমি যবে থেকে সাংবাদিকতা এসেছি, কেলেঘাই, কপালেশ্বরী, ঘাটার মাস্টার প্ল্যান শুনে শুনে বড় হয়েছি। আমি বলছি সৌভাগ্যের বিষয়, সেগুলোতে এখন কাজ শুরু হয়েছে। প্রায় সেই রকম ক্লাস্টার, হাই পাওয়ার্ড কমিটি, এইতে বিকল্প মানুষের কর্মসংস্থান, এই বুলিগুলো আমরা শুনি, এই প্রতিশ্রুতিগুলো শুনি, আলটিমেটলি মানুষের মৃতদেহের ওপর দিয়ে হেঁটে এই প্রতিশ্রুতি কিন্তু তারপরে পালন হয় না। 3 মাসে ঠিক 3টে ঘটনায় ধরুন, যে ঘটনায় এত বড় যে আমরা এই অনুষ্ঠান করেছিলাম, 15 জন মানুষের মৃত্যু হয়েছে, 15 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। আমি শুভময়দার কাছে আসবো যে এই বেআইনি বাজার, মানে আমি বলছি আমাদের জীবদ্দশায় এটার একটা সুষ্ঠু সমাধান দেখে যেতে পারবো তো? সন্দেহ হচ্ছে। শুনেও মানে ভীষণ হতাশার সঙ্গে আজকে কথা বলতে হচ্ছে আর কি। কত ইন্টারেস্টিং ইস্যু হয়তো আসবেও সামনে, রামনবমী থেকে হিন্দুত্ব, তৃণমূলকে নিষিদ্ধ করা, তারপর সম্পর্কের সৈত্য তৃণমূলের মধ্যে, মানে এগুলো থাকলে না পশ্চিমবঙ্গের রাজনীতিটা যে মানে থাকে, তাতে এই ধরনের আলোচনা অল্প চুটকি তার মধ্যে দিয়ে যে জায়গাটা দাঁড়ায়, সেইখান থেকে যখন একটা সিরিয়াস জায়গা আসে, যখন ভারতবর্ষের একেবারে পূর্ব থেকে পশ্চিম একেবারে আছে দিন একটা উন্নয়নমুখী রাজ্য, এদিক ওদিকে কিছু বাচ্চা ঈদের দিন খেলা করছে, আলো রৌদ্র সত্যমাখা একটা কলরবের পৃথিবী, সেইখান থেকে রাত্রির বেলা, গতকাল রাতে আপনাদের টিভি চ্যানেলে দেখা নবদা বলছেন যে কি ঘটনাটা ঘটেছে, তখন মনে হয় আর কি মানুষের মৃত্যু হলে, জীবনানন্দ বলেছিলেন আজকের আগে যে জীবনের ভিড় জমেছিল তারা মুড়ে গেছে। এবং এই যে সত্যি তো মানে গোটা আইনি যে জীবনটা, সেই জীবনটা যদি সম্পূর্ণ বেআইনি হয়ে যায়, যদি কিউআর কোডের মধ্যেই বেঁচে থাকতে হয় মিলিয়ে, আর বাকিটুকু যদি প্রতি মুহূর্তের মরে যাওয়া হয়, যদি প্রতি মুহূর্তে সত্য নিয়ে প্রশ্ন করতে হয় যে সত্য অবজেক্টিভ না সাবজেক্টিভ, প্রশ্ন করতে হয় সত্য কি আপেক্ষিক,
একটাই জায়গা, তখন সেখানে বারবার আসে, মৃত্যুটা বোধহয় আপেক্ষিক নয়, কতগুলো সংসার ভেসে গেল আর কি। আপনি যেমন বললেন আপেক্ষিকতা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। 18 আর 8-এ 26 মারা গেছে কিনা তার থেকে বারবার করে আলোচনা হবে 18 বিয়োগ 8 কত, কোনখানে বেশি মরল, বারবার আলোচনা হবে কোন রাজ্যে 4 লক্ষ পেল সুমনবাবু আর কোন রাজ্যে 2.5 লক্ষ, আবার যোগ না করে আমরা আবার বিয়োগ করতে যাব। প্রবাবিলিটি যদি কষেন কত অল্প মানুষ মরে গেছে, তলায় তো 150 কোটি সুমনবাবু, আবার কালকে হারিয়ে যাবে এটা। রাজনৈতিক নেতারা মাথায় রাখতে পারবেন না, আমরাও কতটা মাথায় রাখতে পারবো আমরা জানি না। চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার হয়ে ছাড়া পেয়েছিলেন, আজকে পরিবারের এই দুর্দশা দেখে তিনি হয়তো একবার ভাববেন যে জেলে থাকলেই হয়তো ভালো হতো, যে ঘটনাটা ঘটে গেল তার থেকে হয়তো জেলে থাকাটাই ভালো ছিল। আজকে সুপ্রতিম সরকার মহাশয় অত্যন্ত নৈবর্তিকভাবে, অত্যন্ত ভালোভাবে গোটা সমাজের অবস্থানটা বুঝিয়েছেন আর কি। তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন লোকালয়ের মধ্যে যেন বাজি মজুত না হয়। তিনি যা বলেছেন তার মধ্যে প্রচুর প্রশ্ন, যে কি হলো আমাদের খুঁজে দেখতে হবে। একটা প্রশ্ন তো জাগে সত্যি, ধরুন এই সিভিক পুলিশ, একটা তো তার ভালো দিক আছে, একই লোকালিটির থেকে মানুষকে নিয়ে তাদেরকে কাজ দেয়া। তা সিভিক পুলিশ তো সেই অঞ্চলে, তারা সেই অঞ্চলে চাকরি করেন, তারা যখন দেখতে পাচ্ছেন এই দুর্নীতি প্রতি মুহূর্তে হচ্ছে, তারা তো বেশিরভাগই তৃণমূল কংগ্রেসেরই লোক, তারা গিয়ে বলতেই তো পারেন যে নিজের দলকে, নিজের দলের নেতাকে, যে হ্যাঁ এখানে বাজি জমিয়ে রাখছে, বলছে না, লুকিয়ে রাখছে এবং এর থেকে বড় বিপদ হতে হবে। সত্যি তো আগামী দিনে কি করব, যদি সিভিক পুলিশ দিয়ে ভালো কাজ করতে হয় তাহলে তারা যদি প্রতিটি পাড়ায় থাকে তাহলে তারা তো একটা আলোর সন্ধান দিতে পারে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতার কি সেইটা ভাবার সময় হবে? অর্থাৎ মূল জায়গাটা হচ্ছে কতটুকু সিরিয়াস রাজনৈতিক নেতারা, কতটুকু তারা সলিউশন করতে চান, এই জায়গার মধ্যে ভীষণ অস্পষ্টতা। সেই জন্যে কি হয়, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, কোনো দিন জাগিবে না আর। যে বাচ্চাগুলো চলে গেল তারা আর কোনো দিন জাগবে না সুমনবাবু। চলুন আমরা কিছুক্ষণ পর আবার অন্য আলোচনায় চলে যাই। যত তাড়াতাড়ি এই যন্ত্রণাটা, এই কষ্টটা, এই একটা চরম হতাশা, বলতে না ইচ্ছা করা তা সত্ত্বেও বলার চেষ্টা করা, এইভাবে প্রতিদিন একই ঘটনা ঘটবে আমরা জানবো ভানুবাগ বাম আমল থেকে তৃণমূল আমল অবধি একইভাবে, এবং তারপর তাকেও কিন্তু মারা যেতে হলো। একদম। আমি বলছি আমি প্রত্যেকবার এই পর্বের অংশটা যখন শেষ হয় তখন বলি যে এটাই শেষ নাকি আবার এই মৃত্যুগুলো, এই রক্তমাখা সব দেহগুলো, এই ঝলসে যাওয়া শরীরগুলো নিয়ে আবার অনুষ্ঠান করতে হবে। আর যদি সরকার প্রশাসন তারা উঠে পড়ে না বসে, সমস্ত স্তরে সচেতনতা না শুরু হয়, তাহলে এইটা আবার কয়েক মাসের মধ্যে আবার আমাদের এই অনুষ্ঠানে একই বিষয় করতে হবে। আর বিশ্বাস করুন গত 3 মাসে 3টে ঘটনায় যখন 15 জন মানুষকে আমরা হারাই, তখন আশঙ্কা হয় যে আবার কবে এই ঘটনা নিয়ে এই আলোচনা চালিয়ে নিয়ে যেতে হবে। আমি জানি না আপনারা কি বলছেন, আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন প্রশাসনের চরম গাফিলতির কারণে আর কত প্রাণ গেলে সরকারের টনক নড়বে। সুভাষ ঘোষ রাজা লিখছেন বাংলা হোক কিংবা গুজরাট, জীবন বাজি রেখে বাজি তৈরি অবিলম্বে বন্ধ হোক। চিন্ময় চক্রবর্তী লিখছেন পুলিশ মাসোহারা নিতে ব্যস্ত থাকলে বাজি মজুদ আটকাবে কি করে। অয়ন বন্দ্যোপাধ্যায় লিখছেন এ রাজ্য হোক কিংবা গুজরাট, এতগুলো গরিব মানুষের মৃত্যুর দায় রাজ্য প্রশাসনকে নিতে হবে। কিশলয় বিশ্বাস লিখছেন এত বেআইনি বাজি মজুত হচ্ছে আর পুলিশ জানে না, এটা হতে পারে? ঠিক এইখান থেকে যে হতাশা শুভময়দার গলায় ছিল, যে একটার পর একটা ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্লাস্টার, হাই পাওয়ার কমিটি, বড় বড় আমলা, শীর্ষ আমলাদের নেতৃত্বে ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা ফেল করছে। ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে কিচ্ছু এগোচ্ছে না, কিচ্ছু পাল্টাচ্ছে না। পরপর যদি ঘটনা দেখেন দত্তপুকুর, খাদিকুল, কল্যাণী, মনে হবে এই একই কথা। ঠিক যেন অ্যাকশন রিপ্লে। এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণের 3.5 মাস পর 2023 সালে উত্তর 24 পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। আজ এই লাইভ অনুষ্ঠানটা না করে যদি 3.5 মাস আগের মে মাসের এগরায় বিস্ফোরণের 11 জনের মৃত্যুর পর করা অনুষ্ঠানটা রিপিট করে দিতাম, বিশ্বাস করুন আপনারা হতবাক হয়ে দেখতেন সেটা আজও একই রকম প্রাসঙ্গিক। তার কারণ আমাদের এই রাজ্যে আসলে কিচ্ছু পাল্টায় না, কিচ্ছু পাল্টায়নি।
9 বছর আগের খাগড়াগড় বলুন কিংবা 3.5 মাস আগের এগরা কিংবা মহেশতলা, হুবহু একই রকম বেআইনি বোমা অথবা বাজির কারখানা, বহু একই রকম অভিযোগ পাওয়া সত্ত্বেও পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা কিংবা হয়তো অপরাধে সক্রিয় সহযোগিতাও। আর ঘটনার পর ওই কখনো হবে না টাইপের গুচ্ছ গুচ্ছ সরকারি প্রতিশ্রুতি, যা কখনো পূরণ হয় না। কিন্তু বিস্ফোরণের 9 জনের প্রাণহানির 2 বছর পরও দত্তপুকুর আছে দত্তপুকুরেই। অভিযোগ এখনো চলছে বেআইনি বাজির ব্যবসা। 2023 সালের 27 আগস্টের সেই অভিশপ্ত সকাল, দত্তপুকুরের মোচপোল গ্রামে শামসুল আলীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেই বাড়িতে, এখন ধ্বংসস্তূপের চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তার আগের দিনই প্রচুর বারুদ এখানে মজুদ রাখা হয়েছিল এই গোডাউনে, এবং সেই বারুদের টিন যখন খুলতে যান কেরামত আলী, তখনই আচমকা বিস্ফোরণ। এবং বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে আশপাশের বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। টাকা নিয়ে চলে যায়, আসে টাকা নিয়ে চলে যায়, বলে দেয় যে আমরা যাচ্ছি, পঞ্চায়েতে আবার বাজির কারবার শুরু হয়ে গেছে। এক একটা দাদা নেতা কেতা আছে, পুশ করে দিলে হয়ে গেল। সাধারণ মানুষ মরলে আর কি এসে, আপনি মরে গেলে কি হবে। নারায়ণপুরে এলাকায় গিয়ে দেখা গেল দেদার বাজি বিক্রি হচ্ছে। এবিপি আনন্দর ক্যামেরা দেখে দোকান বন্ধ করে দিলেন ব্যবসায়ীরা। এখনো নারায়ণপুরের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাজি, এবং বাজির যার দোকানের মালিক তারা যেটা বলছেন যে এরা বাইরে থেকে কিনে এনে এই সমস্ত বাজি বিক্রি করছে। কিন্তু এলাকার বাসিন্দাদের একাংশ যেটা অভিযোগ করছেন যে এখানে এখনো লুকিয়ে চুরিয়ে শব্দবাজি তৈরি হয়। তাহলে প্রশ্ন উঠছে, সেখান থেকে তৈরি হওয়া শব্দবাজি কি এই সমস্ত দোকানে পৌঁছচ্ছে? আর আরও একটা প্রশ্ন উঠছে, তাহলে পুলিশের নজরদারি কোথায়? দেখেন, অভাবে সংসার দুটো রাখতে হয় একটু। আপনারা তো এই বাজি করেই খান? না না না, এই একটু বিক্রি করি। যদিও তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দাবি, যেসব বাজি বিক্রি হচ্ছে সবই নাকি বৈধ। বাজি বিক্রি হচ্ছে যেটা বলছেন সেটা হচ্ছে যেটা সরকারি আইন মাফিক যে বাজিগুলো বিক্রি করা যায়, তারা সেইভাবেই করছে বলে আমরা শুনেছি। এটা যেখানে যা যা হয়েছে সেখানে আবার সেইভাবে একই জিনিস বেআইনি ভাবে রমরমি হচ্ছে। নইলে যে ব্যক্তি এই পাথর প্রতিমার এই বিস্ফোরণের নায়ক, যিনি মালিক, তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2022 সালে, জামিন পেলেন, আবার সেই লোক কি করে এই বেআইনি বাজি কারখানা চালালো? অতএব এ রাজ্যে এমনই চলবে। পুলিশ সূত্রেও দাবি করা হয়েছে এলাকায় আর কোথাও বেআইনি বাজি তৈরি হয় না, নিয়মিত নজরদারি চালানো হয়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।